হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের ভার্সিটি রিটেন স্পেশাল ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরলরেখা বা স্ট্রেইট লাইন এই অধ্যায় নিয়ে ডিসকাশন করব। এই অধ্যায় থেকে আমাদের ভার্সিটিতে যেখানে আমাদের রিটেন প্রশ্ন আসে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে অধ্যায় থেকে আমরা মূলত সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এই ধরনের কিছু প্রশ্ন সলভ করব। কারণ আমাদের কি হয়, যারা আমরা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নেই, আমাদের বেশিরভাগ ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন হয় এমসিকিউতে। মাত্র অল্প কয়েকটা ইউনিভার্সিটিতে রিটেন প্রশ্ন এসে থাকে, তাই না? আচ্ছা, তো এই যে রিটেন যে প্রশ্ন অল্প কয়েকটা ইউনিভার্সিটিতে আসবে, সেটার জন্য আমরা আলাদা করে কিভাবে প্রিপারেশন নিব? আমরা হচ্ছে আমাদের মেজরিটি প্রিপারেশন নিচ্ছি এমসিকিউ কেন্দ্রিক, বাট ঢাকা ইউনিভার্সিটি যেটা হচ্ছে আমাদের অনেকের ড্রিম, সেখানে কিন্তু আমরা জানি যে 40% মার্কস সেটা কিন্তু রিটেনে থাকে। তো এই যে রিটেনের জন্য আমাদের কি প্রিপারেশন নিতে হবে, সেখানে কেমন ধরনের প্রশ্ন আসে, সেইটার প্র্যাকটিস করবো কিভাবে, সেটার জন্যই কিন্তু তোমাদের এই ক্লাসগুলো। তো আশা করছি যে এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের রিটেনে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে খুবই একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। রিটেন নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। তোমরা তো এইচএসসিতে সিকিউ অ্যাটেন্ড করে আসছো, তাই না? যে আমাদের সিকিউতে কি ধরনের প্রশ্ন হয় তোমাদের জানাই আছে। তো আমাদের ভার্সিটিতেও দেখা যায় যে তোমার এর থেকে যে খুব অনেক বেশি আহামরি রিটেন আসে এমন না। ওই দেখা যায় ঘুরে ফিরে কাছাকাছি। কিন্তু মানে একটু কিন্তু অনেক সময় অ্যাডমিশনের প্রশ্ন ঘুরায় দেয়। তোমাদের হয়তো এটা এখনো যদি এক্সপেরিয়েন্স না হয়ে থাকে, কিছুদিনের মধ্যে এক্সপেরিয়েন্স হয়ে যাবে যখন তোমরা কোয়েশ্চেন ব্যাংক ভালোমতো সলভ করবা। যে হ্যাঁ, আমাদের এইচএসসির সাথে অ্যাডমিশনের সিলেবাস সেম, কোয়েশ্চেন প্যাটার্নও সেম, বাট অ্যাডমিশনে কি হয়, একটু জিনিসপাতিগুলো একটু ঘুরায় দেয়। অনেক ক্ষেত্রে একটু কনসেপচুয়ালি তোমাকে চ্যালেঞ্জ করা ট্রাই করে যে তোমার কনসেপ্টগুলো ঠিক আছে কিনা। তোমাকে হুবহু হয়তো বই থেকে প্রশ্ন তুলে না দিয়ে তোমাকে একটু জিনিসপাতিগুলো ঘুরায় দিতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে যে প্রবলেমগুলো সলভ করব সেখানে হচ্ছে আমরা দেখব। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু লাস্ট কয়েক বছরে বেশ কনসেপচুয়াল প্রশ্ন করে। একেক বছরে একেক সাবজেক্টে করে। ঠিক আছে? সো একটু আমরা হচ্ছে এমন প্রশ্ন দেখব যেগুলো হচ্ছে আমাদের হয়তো একটু বোর্ডে আমরা যে ধরনের প্রশ্ন করে আসছি তার থেকে একটু ভিন্ন। তাহলে আসো আমি আর খুব বেশি সময় নষ্ট না করে আমাদের এই অধ্যায় থেকে আমরা হচ্ছে একটু কিছু রিটেন স্পেশাল আমরা কিছু প্রবলেম সলভিং এ চলে যাচ্ছি। আমি আশা করছি তোমাদের এই অধ্যায়ের কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার আছে। কারো যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই হয়তো মাস্টার ক্লাস, এইদার মাস্টার ক্লাস অথবা তোমাদের হচ্ছে যেটা ম্যারাথন ক্লাস হয় সেই ক্লাসগুলো আগে করে আসতে হবে। আজকের ক্লাসে কিন্তু আমরা থিওরি নিয়ে, হ্যাঁ, থিওরি নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না, কনসেপ্ট নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না। আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই অধ্যায়ের উপর থিওরি বা কনসেপ্ট যেগুলো জানার কথা সেগুলো তোমরা অলরেডি জানো। আমরা এখানে শুধু হচ্ছে রিটেনে আসার মতো হচ্ছে কিছু ম্যাথ হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস করব। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে আমাদের এই অধ্যায় 3 সরলরেখা, এখান থেকে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখি যেগুলো আমাদের এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আমাদের যে প্রথম ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ। একটু খেয়াল করে দেখি কি বলা আছে। কোনো সরল রেখা অক্ষদ্বয় হতে সমমানের, আচ্ছা, কোনো সরল রেখা অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে। আচ্ছা, ভালো কথা। মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 একক। আমাদের যেগুলো জিওমেট্রি চ্যাপ্টার না, সেগুলো ম্যাথের ক্ষেত্রে ছবিটা আঁকায় ফেলতে পারলে সাইডে ছোট করে অনেক বেশি হেল্প করে। এটা সবসময় মাথায় রাখবা। এমন না যে তোমার ছবির উপর আলাদা করে কোনো নাম্বার আছে অথবা ছবি না ড্র করলে তোমাকে নাম্বার কম দিবে, এমন কিছুই না। বাট তোমার প্রশ্ন বোঝার জন্য এবং তোমার অ্যান্সার করার জন্য ছবি তোমাকেই হেল্প করবে, এটা তোমার বেনিফিটের জন্য। তাহলে একটু দেখি আমরা যদি ছবিটা বোঝার ট্রাই করি, যে ভাই ওয়াই অ্যাক্সিস, এই যে ভাই এক্স অ্যাক্সিস, কি বলছে যে আমার একটা সরলরেখা আছে যেটা আমার অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে। মানে এক্স অক্ষ থেকেও পজিটিভ অংশ ছেদ করবে, ওয়াই অক্ষ থেকেও পজিটিভ অংশ ছেদ করবে এবং সমমান, দুইটার ভ্যালু সেম। তাহলে আমি একটু যদি বুঝার ট্রাই করি, তাহলে হয়তো আমাদের রেখাটা দেখতে হবে এরকম। এই ধরো হচ্ছে আমাদের রেখাটা হবে যে এক্স অক্ষ থেকেও পজিটিভ, ওয়াই অক্ষ থেকেও কি পজিটিভ, এক্স অক্ষ থেকেও পজিটিভ, ওয়াই অক্ষ থেকেও পজিটিভ, দুই পাশে পজিটিভ অংশ ছেদ করছে এবং দুই পাশে যতটুকু অংশ ছেদ করছে এটা সমান সমান, এখানেও এ এখানেও এ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাকে বলছে মূল বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 একক। তাহলে আমি যদি হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখার উপর কোনো লম্ব ড্র করি, পারপেন্ডিকুলার আমি যদি কোনো লাইন ড্র করি, তাহলে সেটা কতটুকু হবে? সেটা হবে হচ্ছে 7 একক। আচ্ছা ভাইয়া, আমরা সবাই কি আমাদের লম্ব আকৃতির ফর্মুলার সাথে পরিচিত না? যে আমাদের লম্ব আকৃতির ফর্মুলা কি বলে? লম্ব আকৃতির ফর্মুলা হচ্ছে দেখতে এরকম। এই যে মনে আছে তো তোমাদের সবার? ফর্মুলাটা হচ্ছে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, লম্ব আকৃতির সরলরেখার ফর্মুলা। এখানে ভাইয়া পি জিনিসটা কি? পি জিনিসটা হচ্ছে যে মূল বিন্দু থেকে রেখার উপর লম্ব অঙ্কন করা হইলে সেই লম্বের দৈর্ঘ্য। তাহলে এই প্রশ্নে আমাকে কি বলেছে খেয়াল করছো? যে মূল বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 একক। তাহলে বেসিক্যালি আমাকে বলা হয়েছে এখানে এই যে পি এর ভ্যালু হচ্ছে 7।
আলফা কি জিনিস সবাইকে আমরা জানি। আলফা হচ্ছে এই যে আমাদের লম্বটা ভাইয়া, এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ তৈরি করে সেটাই হচ্ছে আলফা। ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, এই ফর্মুলাতে আমাকে কি বেসিক্যালি কি বের করতে বলছে? আমাকে বেসিক্যালি সরল রেখার সমীকরণ বের করতে বলছে। এই সরল রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে, খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনে পি এর ভ্যালু আমি অলরেডি জানি, বলছে 7। আমি যদি সামহাও এখান থেকে আলফার ভ্যালু বের করতে পারি তাহলে অঙ্কটা শেষ। এখান থেকে সামহাও আলফার ভ্যালু বের করতে পারলেই ম্যাথটা শেষ। এখন ভাই আমি আলফার ভ্যালু কেমনে পাবো একটু দেখি ভাইয়া। এইটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু লম্ব তাহলে এটা 90 ডিগ্রি। খেয়াল করি ভাই, আমি যদি সামহাও এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলেই কিন্তু খেলা শেষ। সামহাও এই অ্যাঙ্গেলটা বের করতে পারলেই খেলা শেষ। ধর আমি বললাম যে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। হ্যাঁ, তাহলে ভাই একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, এখানে ট্যান থিটা সমান কি বলা যায়? আমি যদি এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করি, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা কি হবে? লম্ব বাই ভূমি, রাইট? হাইট বাই বেস। তাহলে এটা হবে হচ্ছে কি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এ বাই এ, মানে ট্যান থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে তুমি ভাই কি বুঝতে পারতেছো যে এখানে থিটার ভ্যালুটা কত আসলে? এখানে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে নিশ্চয়ই তোমার বাকি নাই। এখানে থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে থিটার ভ্যালু যদি 45 হয়, আলফার ভ্যালু কত হবে? বুঝতেই পারছো ভাইয়া, এটাকে একটা ত্রিভুজ তৈরি করছে না? এটা দেখি আমরা সবাই। এই যে এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে এটা, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে আলফা কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হলে আমরা বুঝতেই পারছি এখানে আলফার ভ্যালু কত হবে। এখানে আলফার ভ্যালু হবে হচ্ছে, একটু আমি যদি সাইডে ক্যালকুলেশনটা করে ফেলি, আলফার ভ্যালু হবে হচ্ছে 180 মাইনাস এটা কত? 90, এটা কত? 45। তাহলে 180 মাইনাস 90 প্লাস 45 কত দাঁড়াচ্ছে? মুখে মুখে হিসাব করা যায়, এই লাইন তোমার অ্যাডমিশনে না লিখলেও চলবে। তাহলে আলফার ভ্যালু দাঁড়াচ্ছে 45। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু যদি 45 হয়, তাহলে দেখো তুমি এখানে পি এর ভ্যালু জানো, তুমি এখানে এখন আলফার ভ্যালু জানো, ভ্যালুগুলো বসায় দাও, অঙ্ক শেষ। এতটাই সিম্পল। তাহলে এটা হবে হচ্ছে এক্স কজ আলফা, কজ আলফা, তাহলে কজ 45। হ্যাঁ, তুমি চাইলে সরাসরি লাইন স্কিপ করে, এই যে আমি এখন যে লাইনটা স্কিপ লিখতেছি এটা তুমি সরাসরি চাইলে স্কিপ করতে পারো। তুমি চাইলে সরাসরি এখানে cos 45 এর ভ্যালু বসাইতে পারো। এটা হবে x/√2 প্লাস y ইন্টু 1/√2 ইকুয়ালস টু 7। এটা কাজ করি, পুরোটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে এটা দাঁড়াচ্ছে x প্লাস y ইকুয়াল টু 7√2। এটাই হচ্ছে অ্যান্সার। এই সমীকরণটাই হচ্ছে আমাকে নির্ণয় করতে বলছিল। ঠিক আছে, এখন একটু তুমি যদি খেয়াল করো ভাই, ম্যাথটা তো খুব ইজিলি সলভ হয়ে গেল না? তোমরা কি খেয়াল করছো যে এই ম্যাথে কিছু এক্সট্রা লাইন ছিল? এই সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করে, বলছে না? এই কথাটা মানে কি? এই কথার মানে হচ্ছে এই যে লম্বটা আমার হচ্ছে কি করছে, এই যে এইখানে যে রেখাংশটা তৈরি হয়েছে, এইখানে যে রেখাংশটা তৈরি হয়েছে, ধরলাম যেটা এ বিন্দু, ধরলাম এটা বি বিন্দু। তাহলে এই এ বিন্দু হচ্ছে কত? স্মল a, 0, বি বিন্দু কত? 0, স্মল a। তার মানে আমাকে বলছে যে লম্ব রেখাটা এ বি এর মধ্যবিন্দুতে ছেদ করছে, এ বি এর মধ্যবিন্দুতে ছেদ করছে, মানে এসি ইকুয়াল টু বিসি, এটা আমাকে বলছে। আচ্ছা তুমি আমাকে বলো ভাই, এই ম্যাথটার জন্য এই ইনফরমেশনের কোনো কাজ আছে? এই ম্যাথটার জন্য এই ইনফরমেশনের কোনো কাজ নেই, এটা একটা ইউজলেস ইনফরমেশন। প্রবলেম যেটা হয় ইউজলেস ইনফরমেশনের ক্ষেত্রে সেটা হলো যে আমাদের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে ভাই এখানে তো এই একটা ইনফরমেশন বলা আছে, বাট এটা তো কোথাও ইউজ করলাম না, তাহলে মনে হয় ভাই ম্যাথটা আমি কোথাও বুঝতেছি না, মনে হয় ম্যাথটা কোথাও ভুল করতেছি। তো এই জিনিসটাই কিন্তু অ্যাডমিশনে অনেক ক্ষেত্রে ট্রিক তোমার সাথে করে, যে হ্যাঁ একটা ইউজলেস ইনফরমেশন দিয়ে তোমাকে এখানে কনফিউজ করে দেয়। কনফিউজ কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, কি বলতে বুঝে গেছে? এখানে কনফিউজ হওয়া যাবে না যে আমাদের ম্যাথটা করার জন্য এই ইনফরমেশন লাগে না, না লাগলে নাই, যতটুকু লাগে অতটুকু আমরা ইউজ করবো, ম্যাথ সলভ করবো, অঙ্ক শেষ। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? যারা আমরা ইংলিশ ভার্সনের তারা আশা করছি আমরা সবাই রিলেট করতে পারতেছি, কারণ ইংলিশ ভার্সনের যে আমাদের কোয়েশ্চেনের ট্রান্সলেশন সেটা কিন্তু স্লাইডে দেওয়া আছে, তোমরা আই থিঙ্ক রিডিং দিলেই পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবা। ওকে, আমাদের কিন্তু যখন অ্যাডমিশন টেস্ট হয় সেখানে কিন্তু প্রশ্ন এইভাবেই থাকে, আমাদের বাংলা কোয়েশ্চেন থাকে, নিচে হচ্ছে ব্র্যাকেটে ইংলিশ কোয়েশ্চেনটা থাকে। ওকে, তো আশা করছি সবাই বুঝতে পারছি। সো এক্সামে আসলে ঠান্ডা মাথায় আমরা জিনিসগুলো অ্যান্সার করবো, খুবই কনসেপচুয়াল জিনিস, ঠান্ডা মাথায় জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবো। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, একটু খেয়াল করো। নেক্সট প্রশ্নটা খুব ইজি, এটা খুবই বেসিক একটা প্রশ্ন। কি বলছে? মূল বিন্দু এবং এই যে সরলরেখা একটা দেওয়া আছে, এই রেখা অক্ষ দুইটি মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দু দুইটির সংযোগ রেখা দুইটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, জিনিসটা একটু ঠান্ডা মাথায় এক্সপ্লেন করি,
খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। দেখেন কি বলছে প্রশ্নে আমাকে বলছে হচ্ছে আসলে এই লাইনটা একটু নিচে নেই। প্রশ্নে আমাকে বলছে যে এই যে রেখাটা আছে না x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে একটু লিখি, x প্লাস 3y মাইনাস 12 কে ডান পাশে নিলে প্লাস 12। পুরোটাকে আমি এইভাবে লিখতে পারি, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এই ফর্মেটে লিখতে পারি তো। আচ্ছা তাহলে এখন এই লাইনটার দিকে তাকাও, এই লাইনটা x অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে 12,0, y অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে 0,4। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি লাইনটা দেখতে হবে এরকম, যে এটা হচ্ছে আমাদের ধরো a পয়েন্ট, x অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে 12,0 এন্ড y অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করতেছে হচ্ছে 0,4। ওকে, এখন আমাকে বলছে যে এই যে AB রেখাংশটা, এই AB রেখাংশের যেই দুইটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু মানে কি, এই যে ইংলিশে কি বলে, ইংলিশে হচ্ছে ট্রাইসেকশন পয়েন্টস মানে হচ্ছে যেই দুইটা পয়েন্ট আমার এই লাইন সেগমেন্টকে সমান 3 ভাগে ভাগ করে। তাহলে আমার কি করতে হবে, দেখো ধরতেছি আমি এখানে যে এখানে একটা পয়েন্ট আছে C আর এখানে একটা পয়েন্ট আছে D। এই C আর D পয়েন্ট কি করে, এই C আর D পয়েন্ট হচ্ছে AB লাইন সেগমেন্টকে বা রেখাংশকে সমান 3টা অংশে ভাগ করে, এটাকে বলে সমত্রিখণ্ডক বিন্দু। যেই দুইটা বিন্দু একটা রেখাংশকে সমান 3টা অংশে ভাগ করে তাকে কি বলে, সমত্রিখণ্ডক বিন্দু বলে। অর্থাৎ এই যে AC, CD আর BD তিনটা পোর্শনই কি পরস্পর সমান। আচ্ছা ভালো কথা, আমাকে কি বলছে, মূল বিন্দু থেকে এই যে সমত্রিখণ্ডক বিন্দু দুইটার সংযোগ রেখাংশের সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ মূল বিন্দু যদি হয় হচ্ছে আমাদের O, তাহলে আমাকে বের করতে বলছে যে OC সমান কি হবে আর OD সমান কি হবে। এই দুইটা হচ্ছে আমাকে বের করতে বলছে, যে OC ইজ ইকুয়ালস টু কি হবে আর OD ইজ ইকুয়ালস টু কি হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে প্রথম কথা, মূল বিন্দু তো আমরা জানি 0 0। আমরা যদি C বিন্দু আর D বিন্দু বের করতে পারি তাহলে কিন্তু খেলা শেষ। C বিন্দু আর D বিন্দু বের করতে পারলেই খেলা শেষ। এখন এই C বিন্দু আর D বিন্দু তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে যে আমাদের এইচএসসিতে আমাদের যে অন্তর্বিভক্তি বা ইন্টারনাল ডিভিশনের যে ফর্মুলা ছিল সেটা দিয়ে তুমি C বিন্দু বের করতে পারো, D বিন্দুও বের করতে পারো, অথবা আমরা মুখেও কিন্তু চাইলে C বিন্দু আর D বিন্দু বের করতে পারি, রাইট। কারো যদি হচ্ছে এই যে মুখে কেমনে বের করে জানতে যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু যে ম্যারাথন ক্লাসে দেখানো হয়েছে সেখান থেকে দেখে নেওয়ার সাজেশন থাকবে। হ্যাঁ, C বিন্দু আর D বিন্দু এটা মুখেই খুব ইজিলি বের করা যায়। আমাদের হচ্ছে এইচএসসিতে যেমন একদম বইয়ের ফর্মুলা ইউজ করেই করতে হইতো, আমাদের অ্যাডমিশনে কিন্তু এমন কোনো ডিরেক্ট নিয়ম নাই, বাধা নাই। হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করে ওইখান থেকে C বিন্দু আর D বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। কিভাবে বের করতে পারি আমি জাস্ট একটু ছোট্ট করে বলে দিচ্ছি ভাই, মনোযোগ দিয়ে একটু খেয়াল করি সবাই। একটু খেয়াল করো ভাইয়া, A থেকে B তে, হ্যাঁ, আমাদের ভুজের ডিফারেন্স কতটুকু হয়েছে। A থেকে B তে আমি দেখতে পাচ্ছি, আমি যদি ধরো কথার কথা B থেকে A এর দিকে যাই, তাহলে ভুজ কি হয়েছে, 12 বাড়ছে, তাই না, 12 ইনক্রিজ করছে। আচ্ছা এখানে B থেকে A তে কয়টা সেগমেন্ট আছে, 3টা আছে না, এই যে এটা একটা প্রতিটা সমান, এটা একটা, তাহলে এখানে মোট 3টা সেগমেন্ট আছে। তাহলে ভাই মনোযোগ দিয়ে খেয়াল করো, 3টা সেগমেন্টের জন্য বা 3টা অংশের জন্য B এর ভুজ বা ইংলিশে বলে অ্যাবসিসা 0 থেকে বেড়ে 12 হয়েছে। তাহলে 3টা অংশের জন্য 12 বাড়ছে, 3-এর জন্য 12 বাড়ছে, ছোটবেলার ঐকিক নিয়ম। 3-এর জন্য যদি 12 বাড়ে, 3-এর জন্য যদি 12 বাড়ে, তাহলে 1-এর জন্য কত বাড়বে, বুঝতে পারছো? 3টার জন্য যদি 12 বাড়ে, 1-এর জন্য বাড়বে 4। তাহলে 0 থেকে 4 বাড়লে ভুজটা কত হবে, 4 হবে, রাইট। সিমিলারলি তাহলে এখান থেকে এখানে যদি ভুজ 4 বাড়ে, এইটুক আর এইটুক কি সমান, তাহলে এখানেও কি হবে, 4 বাড়বে, তাহলে 4 আর 4 এখানে ভুজ বেড়ে কত হবে, 8। তারপর আবার এইটুকের ক্ষেত্রে আরো 4 বাড়বে, 8 থেকে 4 বাড়লে 12, তাই আছে, বুঝা যাচ্ছে? এবার আসো কোটির ক্ষেত্রে, ভুজ তো বের হয়ে গেল, সি আর ডি বিন্দুর ভুজ বের হয়ে গেল। এবার আসো কোটি আমি দেখতে পাচ্ছি এ থেকে যদি বিতে যাই তাহলে 3-এর জন্য 4 বাড়ে, 3-এর জন্য 4 বাড়ে, তাহলে 1-এর জন্য কত বাড়বে, 1-এর জন্য বাড়বে 4/3। 3-এর জন্য যদি 4 বাড়ে তাহলে 1-এর জন্য বাড়বে 4/3। তাহলে দেখো এ থেকে সিতে এক অংশ, তাহলে এখানে 0 থেকে 4/3 বেড়ে হবে কত, 0 + 4/3 মানে 4/3। আবার এখানে সি থেকে ডিতে 4/3 বাড়বে, কত হবে, 4/3 + 4/3 দ্যাট ইজ 8/3। ডি থেকে বিতে আরো 4/3 বাড়বে, কত হয়ে যাবে, 12/3 which means 4। তাহলে আমরা কিন্তু মুখে সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি।
এবার আমার কাজ কি, এই যে ভাইয়া ও বিন্দু জানি, সি আর ডি বিন্দু জানি, ও সি আর ও ডি, এই দুটো ইকুয়েশন বের করা, এই দুটো ইকুয়েশন বের করে ফেলা। তাহলে এটা খুবই ইজি, এটা খুবই ইজি। ও সি এর ইকুয়েশন কি হবে? ও সি এর ইকুয়েশন হবে হচ্ছে ভাইয়া, যেহেতু মূল বিন্দুগামী রেখা, ও সি যেহেতু মূল বিন্দুগামী রেখা, তাহলে হবে y ইজ ইকুয়ালস টু mx। আচ্ছা এম স্লোপটা কেমনে বের করব? এই যে কোটির ডিফারেন্স ডিভাইডেড বাই ভুজের ডিফারেন্স, মানে ডিফারেন্স অফ দ্য অর্ডিনেট ডিভাইডেড বাই দ্য ডিফারেন্স অফ দ্য অ্যাবসিসা। তাহলে এটা হবে কত? 4/3 মাইনাস 0 ডিভাইডেড বাই 8 মাইনাস 0, এরকম থাকতেছে। ওকে, বুঝা যাচ্ছে? তাহলে কি হবে দেখি, এই যে এখানে 8 আর 4 কাটাকাটি থাকবে, এখানে 2 থাকবে, এখানে কত 2। তাহলে কি হচ্ছে ঘটনা? তাহলে এখানে দাঁড়াচ্ছে y ইজ ইকুয়ালস টু, হ্যাঁ y ইজ ইকুয়ালস টু, এটা থাকতেছে মনে হয় 1/6, আমি যদি ভুল না করে থাকি তাহলে থাকতেছে হচ্ছে 1/6x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পুরোটা দাঁড়াবে হচ্ছে 6 চলে যাবে y এর কাছে, x মাইনাস 6y ইকুয়াল টু 0, x মাইনাস 6y ইকুয়াল টু 0, এটা থাকবে। ইজ ইট ক্লিয়ার? বুঝা যাচ্ছে সবার কাছে? ওকে, এবার আসো আমরা ওডি এর ইকুয়েশন বের করি। ওডি, তাহলে ওডি এর ইকুয়েশন কি হবে? y ইজ ইকুয়ালস টু, এটা y ইকুয়াল টু mx ইকুয়েশন হবে। মানে ওডি এর ক্ষেত্রে স্লোপটা কত? 8/3 মাইনাস 0, এটা হচ্ছে উপরে থাকবে, রাইট? 8/3 মাইনাস 0, আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে 4 মাইনাস 0। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে যে 4 আর 8 কাটাকাটি থাকলো 2, তাহলে এটা থাকবে হচ্ছে 2/3x, y ইকুয়ালস টু, এটা থাকবে y ইজ ইকুয়ালস টু 2/3x। এটাকে আমরা 3 কে যদি y এর কাছে নিয়ে যাই, এটা থাকবে এরকম 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ওসি এর ইকুয়েশন অ্যান্ড ওডি এর ইকুয়েশন। সবাই কি বুঝতে পারছি না? ওকে, সিম্পল প্রশ্ন, সিম্পলি আমরা সলভ করবো, একেবারে প্যারার কিছু নাই। জাস্ট তোমাকে জাস্ট জিনিসগুলো কি হচ্ছে ছবিটা তুমি যদি পিকচারাইজ করতে পারো, তাহলে এই ম্যাথগুলোর মধ্যে একেবারেই ডিফিকাল্ট কিছু নাই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা একটু আমরা খেয়াল করি কি বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা সলভ করবো ম্যাথ, সেখানে বলা হয়েছে 3x + 2y - 8 = 0, একটা স্ট্রেট লাইন। খুব ভালো কথা। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে এ অ্যান্ড বি পয়েন্টে ইন্টারসেক্ট করে বা ছেদ করে। এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে এ বিতে ছেদ করে। 0 যদি আমাদের মূল বিন্দু মানে অরিজিন হয়, তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি এর পরিসীমা আর ভরকেন্দ্র বের করতে বলছে। পরিসীমা মানে হচ্ছে পেরিমিটার, আর ভরকেন্দ্র মানে হচ্ছে সেন্ট্রয়েড। হ্যাঁ, কি বের করতে হবে? পরিসীমা এবং ভরকেন্দ্র হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে যদি এ অ্যান্ড বি পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে আমাকে ট্রায়াঙ্গেল ও এ বি এর পরিসীমা আর ভরকেন্দ্র বের করতে হবে। খুবই সিম্পল ম্যাথ। আসেন আমরা একটু করি জিনিসটা, খুবই ইজি। তাহলে প্রথমেই এই লাইনটাকে আমরা একটু সুন্দর করে লিখি। তাহলে এটা হবে 3x + 2y = 8। পুরোটাকে 8 দিয়ে ডিভাইড করে ফেললে এটাকে লেখা যাবে x/8/3 প্লাস y/8/2 equals to what? equals to হচ্ছে 1, equals to 1। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 8/2 মানে কত? 4, তাই না? 8/2 মানে হচ্ছে 4, আমি একবারে লিখতে পারি, একবারে ডিরেক্টলি 4 লিখতেছি। তাহলে এখন এই লাইনটা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিসকে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, এটা কি বোঝা যাচ্ছে না ভাইয়া? সুন্দর করে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? তাহলে ধরলাম লাইনটা হবে এরকম। তাহলে এইটা এক্স অ্যাক্সিসকে যদি এ পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এই পয়েন্টটা কত? 8/3, 0। বি পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এইটা হবে হচ্ছে 0,4। হ্যাঁ, এটা হবে কত? 0,4। ওকে, এখন আমার কি দরকার? আমার হচ্ছে দরকার এই যে ও হচ্ছে আমাদের যদি মূল বিন্দু হয় মানে অরিজিন হয়, তাহলে ও হচ্ছে আমাদের কি? অরিজিন। খুবই সিম্পল দুটো কোয়েশ্চেন বলছে যে ট্রায়াঙ্গেল ও এ বি এটার পরিসীমা কত, মানে পেরিমিটার কত, এবং আমাকে বলছে ভরকেন্দ্র কত। সো ইজি, তাই না? সো ইজি। আমি দেখতে পাচ্ছি যে এখানে ও এ, এই বাহুর মান কত? ও এ বাহুর মান হচ্ছে 8/3, চোখেই দেখা যাচ্ছে। আচ্ছা, ও বি এই বাহুটার মান কত? ও বি বাহুটার মান হচ্ছে 4। আর এ বি এটা আমরা বের করতে পারি, এ বিটা কি আমরা বের করতে পারি। তাহলে আসেন আমরা একটু লিখি। তাহলে পরিসীমা বা পেরিমিটার এটা কি হবে? পরিসীমা হচ্ছে ও এ প্লাস ও বি প্লাস এ বি, তাই তো? ও এ কত? ও এ ভাই আমি দেখতে পাচ্ছি ও এ হচ্ছে কত? 8/3 ইউনিটস। ও বি কত? ও বি হচ্ছে 4, আর এ বি কত?
এ বি হচ্ছে এই যে এ আর বি এই দুটা পয়েন্টের ডিস্টেন্স। তাহলে এ আর বি পয়েন্টের ডিস্টেন্স কত? জাস্ট পয়েন্টগুলো যেহেতু জানি আমরা জাস্ট দুটা পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। ভুজের ডিফারেন্স দ্যাট ইজ 8/3 হোল স্কোয়ার প্লাস কোটির ডিফারেন্স দ্যাট ইজ 4 স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে, তাই না? ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে? তাহলে 8/3 প্লাস 4, এটা থাকবে কিছু একটা, নিচে থাকবে 3, উপরে থাকবে হচ্ছে 8 প্লাস 12 মানে 20, সো দ্যাট ইজ 20/3 প্লাস এখানে কত থাকতেছে? রুট ওভার অফ নিচে আসে হচ্ছে 9, উপরে কত যাবে? 8কে স্কোয়ার করলে হচ্ছে 64 প্লাস 9 ইন্টু 16, 9 ইন্টু 16 দ্যাট ইজ হোয়াট? 9 ইন্টু 16 হচ্ছে আমাদের ক্যালকুলেশনগুলো কত হয়? 144 হয়, তাই না? 144 ওকে। তাহলে এইটার পরিসীমার মানটা কত আসছে? 20/3। 144 প্লাস 64 এটা হয় 208, এটা হয় কত? 208। 9কে রুট করলে কত? 3। 9কে রুট করলে হচ্ছে আমাদের 3, আর 208কে রুট করলে কি জিনিসটাকে সুন্দর করে কিছু গুছায় লেখা যায়? 208 কত? 4 ইন্টু দ্যাট ইজ 52 মনে হয়, 4 ইন্টু 52, রাইট? 4 ইন্টু 52। আচ্ছা, তাহলে 208 এটাকে আমরা কীভাবে লিখতে পারি একটু সাইডে চেক করে নিব। 208 এটাকে লেখা যায় 4 ইন্টু 52, 52কে আবার লেখা যায় হচ্ছে 4 ইন্টু 13, তাহলে এটাকে লেখা যাবে 16 ইন্টু 13। এই বুঝছি তো? 208কে লেখা যাবে 16 ইন্টু 13, তাহলে রুট ওভার অফ 208, এই যে ভাইয়া ক্যালকুলেশন মুখে কীভাবে করে এটা কিন্তু তোমাকে এখান থেকে বুঝতে হবে। হ্যাঁ, রুট ওভার অফ 208 চলে আসছে, এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ 208, এটা চলে আসছিল না উপরে, এটাকে আমরা লিখতে পারি এই যে এটা রুট ওভার অফ 16 ইন্টু 13। এখন 16কে রুট করলে হয় 4, তাহলে এটা হবে বেসিক্যালি 4√13। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা থাকতেছে হচ্ছে 4√13। তাহলে এই যে দেখো, হরে থাকবে 3 আর লবে থাকবে হচ্ছে 20 প্লাস 4√13। দেখেন ম্যাথটা খুবই সিম্পল। জাস্ট কি করছে আপনাকে? জাস্ট হচ্ছে আপনাকে এই যে ক্যালকুলেশনের মধ্যে একটু এমন ক্যালকুলেশন দিচ্ছে যেটা ক্যালকুলেটারে করতে আপনার খুব কমফোর্টেবল লাগতো, যে হ্যাঁ ক্যালকুলেটারে যদি আমাকে এই ক্যালকুলেশনটা করতে বলতো আমি একদম ইজিলি করে ফেলতে পারতাম। বাট ভার্সিটি অ্যাডমিশন আমাদের ক্যালকুলেটার থাকবে না, তো এইখানে কিন্তু আপনাকে একটু জাস্ট নিজে থেকে ক্যালকুলেশনটা করতে পারতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের পরিসীমা। এরপর আর কি বের করতে বলছে? ভরকেন্দ্র। হ্যাঁ, ভরকেন্দ্র তো বের করা আরো ইজি। ভরকেন্দ্র বের করা তো ভাই আরো ইজি। কিভাবে? এই যে ভাই ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট দেওয়া আছে, তাহলে ভরকেন্দ্র বের করার ফর্মুলা কি? ভরকেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে 3টা ভুজের যোগফল। তাহলে হবে 0 প্লাস 0 প্লাস 3টা ভুজ কি 0 0 আর 8/3 ডিভাইড বাই 3 কমা কোটি কি হবে? কোটি হবে হচ্ছে 3টা কোটি, তাহলে এটা হচ্ছে 0 প্লাস 4 প্লাস 0 ডিভাইড বাই 3। তাহলে ভরকেন্দ্র কত আসতেছে? একটা আসছে 8/9, এটা হবে হচ্ছে আমাদের ভরকেন্দ্রের ভুজ, আর 4/3 এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের কোটি। তাহলে এই যে দেখেন, যে দুইটা জিনিস বের করতে বলছিল আমাকে, আমরা কিন্তু বের করে ফেলছি। এই যে পরিসীমা আর ভরকেন্দ্র। ওকে, মাথা ঠান্ডা রেখে করলে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হওয়ার কথা। ইজিলি আমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা গেল। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা দেখি কি বলছে। আমাকে ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স বা শীর্ষ বলে দিছে, এ বি আর সি। আমি একটু খেয়াল করলে দেখবো যে 3টা শীর্ষের মধ্যে সি, এখানে আবার একটা অজানা রাশি আছে। ওকে, আমাকে বলছে যে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা হচ্ছে 10 বর্গ একক, 10 স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া বলে দিচ্ছে, তাহলে আমি কিন্তু এখান থেকে এই যে সি এর মধ্যে যে আমার আননোন ভ্যালুটা আছে সেটা আমি বের করতে পারবো অবভিয়াসলি। ওকে, তাহলে আমি এখান থেকে আমার প্রথম কাজ করবো যেটা, সেটা হলো সি এর আমি এই আননোন ভ্যালুটা বের করে ফেলবো। এরপরে যেটা আমার টাস্ক সেটা হচ্ছে যে এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলছে। এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে তুমি যদি জিনিসটা একটু পিকচারাইজ করার ট্রাই করো, তাহলে দেখো জিনিসটা হচ্ছে এরকম। ট্রায়াঙ্গেল আছে হচ্ছে একটা এবিসি, A that is 1,5, B that is -3,5 and C that is 3,A। তোমার কি করতে হবে? AD এর যে মধ্যমা, AD এর মধ্যমা মানে কি BC এর মিড পয়েন্ট, D কি BC এর মিড পয়েন্ট, তাহলে BC এর মিড পয়েন্ট D বের করবা, বের করে এই যে A এর সাথে এই পয়েন্টের ডিসটেন্স বের করবা। এটুকু হচ্ছে কাজ, এটুকু হচ্ছে কাজ। কাজটা খুবই সিম্পল, জাস্ট ঝামেলা হইলো তুমি যে বিসি এর মিড পয়েন্ট ডি বের করবা, তুমি তো সি এর একটা আননোন ভ্যালু
ওটা তো এখন তুমি ডিকোড করতে পারো নাই, তাহলে তোমাকে প্রথমে সি এর এই আননোন ভ্যালুটাকে ডিকোড করতে হবে, ঠিক আছে? তাহলে ডিকোড কেমনে করবা? ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফল কত বলছে? 10 বর্গ একক। ত্রিভুজের 3টা শীর্ষ হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে আমরা জানি এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু শুলেস মেথডে লিখলে এইভাবে লেখা যায় যে 1 5 মাইনাস 3 5 3a 1 5, মানে প্রতিটা শীর্ষ বা ভার্টেক্স সেগুলো হচ্ছে আমরা লিখবো, প্রথমে যেটা লিখছি সেটাকে রিপিট করবো। এরপরে কি করি আমরা? এই যে এরপরে হচ্ছে আমরা, আচ্ছা অন্য কালার দিয়ে দেই বুঝতে ইজিয়ার হবে। এরপরে হচ্ছে আমরা এই যে এই বরাবর যারা যারা থাকবে তাদেরকে আমি মাল্টিপ্লাই করে প্লাস সাইন দিব, রাইট? আর এই বরাবর যারা যারা থাকবে এদেরকে মাল্টিপ্লাই করে মাইনাস সাইন দিব। সামনে একটা হাফ থাকে, এদেরকে মডুলাসের মধ্যে রাখতে হয়, তাহলে কি হয়? এরিয়াটা চলে আসে। ওকে, এরিয়ার ভ্যালু কত? এটা তোমরা আগেই বলছি, কত? 10। কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে এরিয়া কত? 10। হাফকে নিয়ে আসবে 10 এর কাছে, তাহলে এটা হয়ে যাবে 20 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 5 কত হবে? 5 মাইনাস 3 ইন্টু এ মাইনাস 3a 3 ইন্টু 5 দ্যাট ইজ 15 মাইনাস 3 ইন্টু 5 সো দ্যাট ইজ মাইনাস 15 মাইনাস 3 ইন্টু 5 সো দ্যাট ইজ মাইনাস 15 মাইনাস a, এটা থাকতেছে। ওকে, তাহলে আমি যদি এখন একটু সিম্পল ক্যালকুলেশন করি কিছু, সো 20 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, 5 আর 15 20 আর 20 প্লাস 15 সো দ্যাট ইজ 20 প্লাস 15 বা মাইনাস 15, সো এই দুটো কাটাকাটি হয়ে যাবে, দুটো বাদ। সো 5 প্লাস 15 20 দ্যাট ইজ 20 মাইনাস 4a, মডুলাস অফ 20 মাইনাস 4a, এটা হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করব, মডুলাসটা এখান থেকে উঠায় ফেলবো। জেনে রাখো ভাইয়া, মডুলাস উঠাতে হলে প্লাস মাইনাস সাইন দিতে হয়। আমরা যদি মডুলাসটা সরাই ফেলি তাহলে প্লাস মাইনাস সাইন দিতে হয়। তাহলে এই যে থাকলো আমাদের ঘটনা, তাহলে এখন এখানে দুইটা রেজাল্ট পাওয়া যাবে, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। দেখো প্লাসের জন্য কি পাচ্ছি, আমি যদি প্লাস 20 নেই তাহলে 20 ইজ ইকুয়ালস টু 20 মাইনাস 4a, তাহলে 20 কাটা, তাহলে আমাদের 4a ইকুয়াল টু 0, তাহলে a এর ভ্যালু আসবে কত? 0। আর আমরা যদি এখান থেকে মাইনাস সাইন নেই তাহলে মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 20a, সরি 20 মাইনাস 4a, মাইনাস 20 ইকুয়ালস টু 20 মাইনাস 4a, মাইনাস 4a কে লেফটে নাও, মাইনাস 20 কে রাইটে নাও, তাহলে এটা হবে 4a ইকুয়ালস টু 40, তাহলে এখান থেকে a এর ভ্যালু পাওয়া যাবে কত? 10। a এর ভ্যালু কত পাওয়া গেল? 10। খুবই নাইস। আচ্ছা নাইস যদি হয় ভাইয়া তাহলে তো খুব ভালো কথা, তাহলে আমি এখন a এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমি এখান থেকে কি হলো? a এর ভ্যালুটা পেয়ে গেলাম, রাইট? একটা হচ্ছে 0, একটা হচ্ছে 10। তাহলে এর দুইটা ভ্যালুর জন্য আমার কি d এর দুইটা স্থানাঙ্ক আসবে? d এর হচ্ছে আমার দুইটা স্থানাঙ্ক আসবে। একটা আমাদের এখানে দুইটা কেস হবে, কেস 1 কেস 2, কেস 1 এন্ড আরেকটা থাকবে হচ্ছে কেস 2। হ্যাঁ ঠিক আছে, এটাই নে। কেস 1 হচ্ছে আমরা এক সাইডে রাখবো, কেস 2 হচ্ছে আরেক সাইডে রাখবো। আচ্ছা এটা দিয়ে দিই, আচ্ছা এটা দিই। কেস 1 হচ্ছে আমি যখন ধরে নিব যে স্মল a এর ভ্যালু হচ্ছে 0, এটাকে ধর আমি বললাম কেস 1। কেস 1 এ আমি স্মল a এর ভ্যালু 0 ধরে নিলাম, তখন আমাদের c কি হবে? তখন আমাদের c হবে হচ্ছে 3,0। আর c যদি হচ্ছে আমাদের 3,0 হয় তাহলে আমাদের d কি হবে? d হচ্ছে কি? bd এর মিড পয়েন্ট, তাহলে d তখন হবে হচ্ছে -3 প্লাস 3 ডিভাইড বাই 2, 5 প্লাস 0 ডিভাইড বাই 2। তখন আমাদের d এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট আসতেছে হচ্ছে 0,5/2, 0,5/2। তখন আমাদের AD লেন্থটা কত আসবে? তখন আমাদের AD লেন্থটা আসবে হচ্ছে √ওভার অফ ভুজ বা অ্যাবসিসার ডিফারেন্স 1 আর -3, সরি 1 আর 0, d কত? 0,5/2, তাহলে 1 আর 0 ডিফারেন্স হচ্ছে 1 স্কয়ার প্লাস 5 আর 5/2, এদের ডিফারেন্স কত? বুঝতেই পারছো, 5 আর 5/2 এর ডিফারেন্স হচ্ছে 5/2, দ্যাট ইজ 5/2 স্কয়ার। তাহলে কত হচ্ছে? খুবই সিম্পল ভাই, নিচে হচ্ছে কত? 4, উপরে কত? 4 প্লাস 25। তাহলে আমাদের এখান থেকে AD এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? √ওভার অফ উপরে কত? 4 প্লাস 25 মানে 29, নিচে কত? 4, তাহলে 4 কে রুট করলে তো 2 হয়ে যাবে, 4 কে রুট করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আর এখানে থাকবে হচ্ছে √ওভার অফ 29, এটা হচ্ছে আমাদের AD। এটা কি কেস 1 এর জন্য, এটা হচ্ছে কার জন্য? কেস 1 এর জন্য। কেস 2 এর জন্য c এর ভ্যালু কত?
কেস 2 এর জন্য a এর ভ্যালু হচ্ছে কত 10, তাহলে c এর ভ্যালু হবে হচ্ছে 3,10। একদম সিমিলারলি কেস 2 এর জন্য d বের করো, -3 আর 3, -3 আর 3 এদের মিড পয়েন্ট কত হবে 0, আর 5 আর 10 এদের মিড পয়েন্ট কত 15/2, 0,15/2। তাহলে ভাই ডি বের হয়ে গেল, কাজ কি এখন এডি বের করা। তাহলে এডি ইজ ইকুয়ালস টু, যে নিচে লিখতেছি যেহেতু এই পাশে জায়গা নাই নিচে লিখতেছি, রুট ওভার অফ 0 আর 1 ডিফারেন্স কত 1, 5 আর 15/2 ডিফারেন্স কত 5/2, 5 আর 15/2 ডিফারেন্স কত 5/2, তাই না? 5 তো 5, 15/2 মানে কত 7.5, সো 7.5 আর 5 মানে ডিফারেন্স কত 2.5, 5/2 মানে তো 2.5। আচ্ছা খেয়াল করে দেখো এখানেও সেম ছিল, সো তোমার ডি ডিস্টেন্সটা কিন্তু সেম আসছে কত রুট ওভার অফ 29/2। এখন দেখো দুইটা কেস হইলেও আলটিমেটলি তোমার কিন্তু অ্যান্সার একটাই আসছে, কেস দুইটা হইলেও তোমার আলটিমেটলি তোমার মিডিয়ানের ভ্যালু বা মধ্যমার দৈর্ঘ্য সেটা কিন্তু সেম আসছে। এটি ইজ ইকুয়াল টু কত রুট ওভার অফ 29/2। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো একটা জিনিস একটু বলে রাখি যে আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের জিওমেট্রি চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন রিটেনে আসে সেগুলো খুবই ইজি হয়। তোমার যদি কনসেপ্ট বা বেসিক ভালো থাকে তাহলে তুমি স্টেপ ওয়াইজ ম্যাথগুলো করেই ইজিলি শেষ করে ফেলতে পারবা। বাট এই চ্যাপ্টারের ম্যাথগুলো মাঝে মাঝে রিটেনে আসা ম্যাথগুলো একটু বড় হইতে পারে সাইজে, কয়েকটা স্টেপ থাকে তো ওই কয়েকটা স্টেপ ফলো করে ম্যাথগুলো অনেক সময় বড় হইতে পারে। সো এটা কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দেখি কি বলা আছে। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 15-16 সালে। বলছে যে সরলরেখা যে স্ট্রেট লাইন 3,2 পয়েন্ট দিয়ে পাস করে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে এ অ্যান্ড বি পয়েন্টে ইন্টারসেক্ট করে, যেন ও এ মাইনাস ও বি ইজ ইকুয়ালস টু 2 হয়। ঠিক আছে, ওয়্যার ও কি মূল বিন্দু বা অরিজিন। তাহলে আমাকে সমীকরণ বের করতে বলছে। ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার ট্রাই করি। প্রথমে যেটা করবো একটু ছবিটা বুঝে নিই। ওকে, তাহলে আমাদের অরিজিন হচ্ছে ও, এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে এ পয়েন্টে, ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে বি পয়েন্টে। ঠিক আছে, তাহলে ও এ এইটুকু হচ্ছে স্মল এ বলা যায়, তাই না? এটুকু কি স্মল এ, আর ও বি এটুকু কি স্মল বি, এটুকু হচ্ছে স্মল বি। আচ্ছা ভালো কথা, 3,2 পয়েন্ট দিয়ে পাস করে, এই যে এখানে ধরলাম যেখানে একটা পয়েন্ট আছে 3,2, এই পয়েন্ট দিয়ে এই লাইনটা পাস করে। আমাকে হচ্ছে এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের যেই লাইনের ইকুয়েশন বের করতে হবে সেই লাইনের ইকুয়েশন হচ্ছে এই যেটা, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। কোয়েশ্চেন আমাকে কি বলছে, ও এ মাইনাস ও বি ইজ ইকুয়ালস টু 2। ও এ মানে কত স্মল এ, ও বি মানে কত স্মল বি। তাহলে দেখেন তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে স্মল এ মাইনাস স্মল বি ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে বলা যাবে হচ্ছে যে বি ইজ ইকুয়ালস টু এ মাইনাস 2, এই কথাটা বলা যাবে। তাহলে একটা কাজ করেন, বি এর জায়গায় একে রিপ্লেস করে দেন, নেক্সট লাইনে বি এর জায়গায় একে রিপ্লেস করে দেন। তাহলে এটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ মাইনাস 2 ইকুয়াল টু 1। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি না এখানে কোনো হর বা ডিনোমিনেটর থাকুক, পুরোটাকে এ ইন্টু এ মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো পুরোটাকে এ ইন্টু এ মাইনাস 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি থাকবে, এটা থাকবে যে এ মাইনাস 2 ইন্টু এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু এ ইন্টু এ মাইনাস 2। বুঝতে পারছো তো, পুরোটাকে এই যে এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিছে। তাহলে এরকম একটা টার্ম থাকে। আমার কাজ হচ্ছে এখান থেকে এ এর ভ্যালু বের করা। আমাকে বলছে যে এই লাইনটা 3,2 পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে একটা কাজ করি, আমরা 3,2 পয়েন্ট দিয়ে এটাকে স্যাটিসফাই করে ফেলি। তাহলে এখানে এক্স এর ভ্যালু বসাই 3, ওয়াই এর ভ্যালু বসে 2। তাহলে দেখেন তো এক্স এর ভ্যালু যদি 3 বসাই তাহলে কি হচ্ছে, তাহলে হবে 3 ইন্টু এ মাইনাস 2 প্লাস ওয়াই এর ভ্যালু 2 বসাও, তাহলে হবে 2a ইজ ইকুয়ালস টু, এটা মাল্টিপ্লাই করলে হবে a স্কোয়ার মাইনাস 2a। আরেকটু ক্যালকুলেশন করি, 3a মাইনাস 6 প্লাস 2a ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2a। সব কিছুকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে দেখো কি হবে, a স্কোয়ার
3a আর 2a মিলে 5a মাইনাস 2 এর সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস 7a a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6 ইকুয়াল টু 0 এটা থাকতেছে। এটা যদি আমরা সলভ করি ইট শুড বি সামথিং লাইক দ্যাট a মাইনাস 6 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a এর ভ্যালু কটা ভ্যালু পাচ্ছ? দুইটা, একটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু 6, একটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু 1। a এর ভ্যালু এখান থেকে দুইটা ভ্যালু পাচ্ছ, একটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু 6 আর একটা কি যে আমাদের a ইজ ইকুয়ালস টু 1। তাহলে তাহা যদি হয়ে থাকে তাহলে ভাই এখান থেকে b বের করতে পারবে না? দেখো তো, তাহলে a এর যদি ভ্যালু 6 হয় তাহলে b এর ভ্যালু কত? অন্য কালার দিয়ে লিখি। a এর ভ্যালু যদি 6 হয় তাহলে এখানে b এর ভ্যালুটা কত? a এর ভ্যালু 6 হলে b এর ভ্যালু হচ্ছে 4, আর a এর ভ্যালু যদি 1 হয় তাহলে b এর ভ্যালু কত? a এর ভ্যালু 1 হলে b এর ভ্যালু হচ্ছে, a এর ভ্যালু 1 বসাও, b এর ভ্যালু হচ্ছে -1। বুঝা গেল? তাহলে এখন দেখো তুমি a আর b এর ভ্যালু পেয়ে গেছো না? তুমি a আর b এর ভ্যালু পেয়ে গেছো। a এর ভ্যালু 6 হলে b এর ভ্যালু 4, a এর ভ্যালু 1 হলে b এর ভ্যালু হচ্ছে কত? -1। a এর ভ্যালু 1 হলে b এর ভ্যালু কত? -1। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে ভাইয়া ঠান্ডা মাথায় জিনিসটা একটু বুঝার ট্রাই করি। হ্যাঁ, তাহলে ঠান্ডা মাথায় জিনিসটা যদি আমরা বুঝার ট্রাই করি তাহলে আমরা যেটা এখন করতে পারবো সেটা হলো যে আমরা এই যে দুইটা কেসের জন্য আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন এখান থেকে জেনারেট করতে পারবো। দুইটা কেসের জন্য আমরা এখানে এখন দুইটা ইকুয়েশন জেনারেট করতে পারবো। দেখে আসেন কি কি হয় ইকুয়েশনগুলো। তাহলে কেস 1 এর জন্য যেটা হবে, ধরো এটাকে বলছে, প্রথমটাকে বলছে কেস 1, পরেরটাকে বলছে কেস 2। তাহলে কেস 1 এর জন্য যেটা হবে সেটা হলো এই যে কোথায় বসালে কাজ হবে? এই যে ধরো এখানে বসালেই কাজ হবে। অথবা এর ভ্যালু যদি আমরা এখানেও বসে দেই তাহলেও খুব একটা সমস্যা নাই আর কি। এর ভ্যালু যদি আমরা এখানেও বসে দেই সরাসরি তাহলেও খুব একটা সমস্যা নেই, বরং তাহলে একটু ইজিয়ার হচ্ছে আর কি। এখানে নাহলে আরেক লাইন বেশি করা লাগবে যে এর ভ্যালুগুলা যে এখানে বসাও, এর ভ্যালুগুলো এখানে বসাও। তাহলে দেখো কি হচ্ছে, এর ভ্যালু যদি 6 বসাও তাহলে এটা হবে কত? 4x প্লাস এটা কি হবে 6y ইকুয়ালস টু এটা কত হচ্ছে 6 ইন্টু 4, সো দ্যাট ইজ 24। একটা ইকুয়েশন হবে এইটা। সেকেন্ড ইকুয়েশন কি হবে? a এর ভ্যালু 1 বসাও, তাহলে কি হবে? -x প্লাস y ইকুয়ালস টু 1 ইন্টু -1, সো দ্যাট ইজ -1। সব কিছু যদি রাইট সাইডে নিয়ে যাই, এটাকে সুন্দর করে লিখি, তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। বুঝা গেল? অথবা আমি এভাবে লিখতে পারি x মাইনাস y ইকুয়াল টু 1। দেখতে পচা লাগতেছে। এই যে একটা ইকুয়েশন হচ্ছে এইটা 4x প্লাস 6y ইকুয়াল টু 24। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এটা হবে 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এই যে তাহলে এইখানে আপনি যেভাবে দুটো ইকুয়েশন পেলেন এই দুটো হচ্ছে অ্যান্সার। বুঝা যাচ্ছে? কঠিন কিন্তু আহামরি কিছু না। সো আমরা জাস্ট স্টেপ ওয়াইজ আমরা যদি ম্যাথটা শেষ করি তাহলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। খুবই চমৎকার একটা কোয়েশ্চেন, সঞ্চার পথ থেকে একটা প্রশ্ন। আমরা মোটামুটি যতগুলো হচ্ছে আমরা আজকে ম্যাথ করবো, দেখবা যে যতগুলো টাইপ আছে আমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে রিটেনে আসার মতো, যেমন ধরো কথার কথা যে আমাদের যেটা প্রথম যে টাইপটা, যে মনে করো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা, সেখান থেকে কিন্তু রিটেন আসার প্রবাবিলিটি বেশ কম। হ্যাঁ, সেখান থেকে রিটেন আসার প্রবাবিলিটি বেশ কম, বাট যেসব টাইপ থেকে আমাদের রিটেন আসার মতো দেখবা যে মোটামুটি সবগুলোই তোমার এই ক্লাস দিয়ে কভার হয়ে গেছে। কোশ্চেন একটু খেয়াল করে কি বলছে হচ্ছে যে x cos আলফা প্লাস y sin আলফা, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু k। এই সরলরেখাটা x আর y অক্ষকে a আর b বিন্দুতে ইন্টারসেক্ট করে, a আর b বিন্দুতে ছেদ করে। এই রেখাটা x and y অ্যাক্সিসকে a and b বিন্দুতে ছেদ করে। আলফা চলক k ধ্রুবক, সমস্যা নাই। আমাকে বলছে a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। a কি x অ্যাক্সিসের ইন্টারসেপশন, b কি y অ্যাক্সিসের ইন্টারসেপশন বা ছেদক, যেখানে ছেদ করছে। আমাকে বলছে a আর b বিন্দু দুটার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে। তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এটা a বিন্দুকে কোথায় এক্স অ্যাক্সিসে কোথায় ছেদ করে মানে a বিন্দু, সেটা বের করব, b বিন্দু বের করব, তাদের মধ্যবিন্দু বের করব। তাহলে দেখবা কাজ হয়ে গেছে। প্রথম কথা ভাই একটা জিনিস টিপস শুনে রাখো, তোমরা যারা ম্যারাথন ক্লাস করছো তারাও সেটা অলরেডি জানার কথা। সেটা হলো যখন ভাই আমরা সঞ্চার পথের যে কোনো ম্যাথ করি, যার সঞ্চার পথ বের করতে বলবে, কার বলছে এখানে a b এর মধ্যবিন্দু, যার সঞ্চার পথ বের করতে বলবে অবশ্যই তাকে x, y ধরে নিতে হবে।
তার আমরা ধরে নিচ্ছি যে এ বি এর যেটা মধ্যবিন্দু সেটা হচ্ছে পি, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, যেটার স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই। যার মধ্যবিন্দু বের করতে, যার সঞ্চারপথ বের করতে বলবে তাকে হচ্ছে সেই বিন্দুর আমরা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরে নেব। এটা হচ্ছে সঞ্চারপথের ম্যাথের প্রথম কাজ। আচ্ছা, এখন যদি আমরা একটু এই লাইনটাকে একটু যদি সুন্দর করে লিখি, লাইনটা কত, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কে। আচ্ছা, এখন আমরা এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1 ওই ফরম্যাটে নিয়ে আসি, তাহলে কে দিয়ে ভাগ করে ফেলো, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে এক্স বাই কে বাই কজ আলফা প্লাস ওয়াই বাই কে বাই সাইন আলফা ইকুয়াল টু 1। এটা থাকতেছে, চমৎকার কথা, চমৎকার কথা। আচ্ছা, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1 ওই ফরম্যাটে চলে আসলো। আমি যদি এটা একটু এখন ছবিতে বসাই, আমি যদি এখন এটা ছবিটা একটু ইমাজিন করার ট্রাই করি, তাহলে দেখি কেমন দাঁড়াচ্ছে ঘটনাটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত বুঝতেই পারতেছো, কে বাই কজ আলফা কমা 0, কে বাই কজ আলফা কমা 0। বি বিন্দুর স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে 0 কমা কে বাই সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন আমার কি লাগবে, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু আমার লাগবে। এখন দেখো এ বি এর মধ্যবিন্দু আমি কি ধরে নিছি, পি ধরে নিছি, আমি ধরে নিছি এ বি এর মধ্যবিন্দু কি পি, হুইচ ইজ এক্স কমা ওয়াই। আচ্ছা, আমি ধরে নিছি, তাহলে আমি একটা কাজ করি যে এ বি এর মধ্যবিন্দু, আমি এ বিন্দু আমি জানি, বি বিন্দু আমি জানি, তাহলে এ বি এর মধ্যবিন্দু আমি হচ্ছে মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে একটু বের করি। এ বি এর মধ্যবিন্দু আমি একটু মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে বের করি, আসো। তাহলে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, মিডল পয়েন্ট অফ এ বি, মিড পয়েন্ট অফ এ বি, এটা কি হবে, এটা হবে হচ্ছে এই যে ভাই দেখেন কে কজ আলফা কমা 0, তাহলে কে কজ আলফা প্লাস 0 ডিভাইড বাই 2, তার মানে বুঝতেই পারতেছো এটা কি হবে। আমি যদি এক লাইনে লিখি, এক লাইনে যদি মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি, এটা হবে কে বাই 2 কজ আলফা ইকুয়ালস টু না কমা কে বাই 2 কজ আলফা কমা কে বাই 2 সাইন আলফা। এটা দাঁড়াবে না, তুমি একটু এই দুটা পয়েন্টের মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো এই দুটা পয়েন্টের উপর, এটা চলে আসবে কোনো প্রবলেম ছাড়া। আচ্ছা, এটা চলে আসলো। এখন আমি কি বলে নিছিলাম, আমি আগেই ধরে নিচ্ছি যে এ বি এর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। আমি ফর্মুলা বসে পাইলাম যে মধ্যবিন্দু হচ্ছে এইটা, তাহলে আমি কি বলতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু দিস থিং অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু দিস থিং, এটা বলা যায় না? দেখো তো ভাইয়ারা, আমি যদি বলি যে এইটা হচ্ছে কত এক্স আর এটা হচ্ছে কত ওয়াই, দেখে আমি বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এখান থেকে দেখেন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু কে বাই 2 কজ আলফা, কে বাই 2 কজ আলফা, এটা বলতে পারি কোনো সমস্যা ছাড়া। তাহলে দেখেন এখান থেকে লেখা যায় কজ আলফা ইকুয়াল টু কে বাই 2x। সিমিলারলি y সমান কি বলা যায়, কে বাই 2 সাইন আলফা। তাহলে সাইন আলফা সমান কি হবে, তাহলে সাইন আলফা সমান হবে কে বাই 2y। ক্লিয়ার? এখন একটা কাজ করেন, এই ইকুয়েশনকে আর এই ইকুয়েশনকে স্কোয়ার করে যোগ করে দেন। তাহলে আমরা যদি দেখেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি তাহলে কি দাঁড়াবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে, আসেন একটু দেখি। বুঝতেই পারছি লেফট হ্যান্ড সাইডে থাকবে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হুইচ ইজ 1, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা লেফট সাইডে থাকবে। আপনারা কিন্তু চাইলে লাইন স্কিপ করতে পারেন, আমি এত ডিটেলে লিখতেছি কারণ আপনাদের একটু যেন বুঝতে সুবিধা হয়। আপনারা চাইলে এই লাইনটা স্কিপ করে আমি যেটা পরের লাইন লিখবো সরাসরি সেটা লিখতে পারেন। আচ্ছা, এখানে কি আছে, কে বাই 2x হোল স্কোয়ার, মানে এটা দাঁড়াবে কে স্কোয়ার বাই 4x স্কোয়ার, পরেরটা আসবে হচ্ছে কে স্কোয়ার বাই 4y স্কোয়ার, এরকম থাকবে। আচ্ছা, এটার ভ্যালু কত আসতেছে, 1 আসতেছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত 1। এখানে খেয়াল করে দেখি ভাই, আমরা কে স্কোয়ার বাই 4 কমন নিতে পারি, কে স্কোয়ার বাই 4 কমন নিলে থাকবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটা থাকবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার। এটাকে আমি সুন্দর করে লিখলে আসবে হচ্ছে লসাগু করে লিখলে নিচে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে থাকবে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এরকম থাকবে। তাহলে হরে যা আছে সব কিছুকে লেফট সাইডে নিয়ে যাও, হরে যা আছে সব কিছুকে লেফট সাইডে নিয়ে যাও। তাহলে এইটা পাবো হচ্ছে আমরা এক সাইডে থাকবে কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, আর আরেক সাইডে থাকবে হচ্ছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই তো তুমি এখানেই অ্যান্সার লিখে দিতে পারো। আমরা যদি এখানে অ্যান্সার লিখে দিই, এটাই কি হবে আমাদের সঞ্চার পথের সমীকরণ। এটাই হবে হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, এটাই অ্যান্সার, শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে আমরা সঞ্চার পথের একটা ম্যাথ হচ্ছে আমরা দেখলাম যে সঞ্চার পথ থেকে ম্যাথ আসলে কেমন ম্যাথ আসতে পারে। এখন আমরা যে ম্যাথটা দেবো এটা বেশ কমন একটা ম্যাথ, এটা হচ্ছে আমাদের এইচএসসি সার্কিটে বেশ কমন। এটা এইচএসসিতে আমরা এই ধরনের ম্যাথ দেখে আসছি, এটা হচ্ছে আমাদের বইয়েরই ম্যাথ। আচ্ছা, এই ধরনের ম্যাথ কিন্তু অ্যাডমিশনেও আসে। তাহলে একটু দেখি একটা কমন ম্যাথ করি। এখন বলছে কি, দেখাও যে তিনটা রেখা দিয়ে দিছে, তিনটা রেখা দিয়ে দিছে, দিয়ে আমাকে বলছে যে এই তিনটা রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এত। এখন এটা তো আমাদের কমন ম্যাথ বুঝলাম, এটাকে আমরা একটু আনকমন ওয়েতে সলভ করতে পারি কিনা, এটাকে আমরা একটু আনকমন ওয়েতে সলভ করতে পারি কিনা। আচ্ছা, এখানে একটু মিসটাইপ হয়েছে, এখানে না এম এর উপর স্কোয়ার হবে না, এটা সাবস্ক্রিপ্ট হিসেবে 2 থাকবে, এখানে 2 থাকবে, বাট কিভাবে, যে 1 যেভাবে আসে না সেইভাবে সাবস্ক্রিপ্ট হিসেবে 2 থাকবে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখবো যে এই যে ম্যাথটা এটা আমরা একটু সিম্পলি করতে পারি কিনা, একটু স্মার্টলি করতে পারি কিনা। তো ঠান্ডা মাথায় দেখো, পুরো গ্রাফ দিয়ে পুরো ম্যাথটা হয়ে যাবে। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, হ্যাঁ, একটা রেখা হচ্ছে y ইজ ইকুয়ালস টু m1x, ধরলাম এরকম, ধরলাম কি এরকম। আচ্ছা, ওকে, আরেকটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু m2x। আচ্ছা, একটু এভাবে চিন্তা করি, আমাদের প্রুফে যেটা আছে 1/m1, তাহলে 1/m1 এটা আগে আছে, তাহলে এটা হবে বড়, তাহলে m1টা হবে ছোট, ঢালটা হবে ছোট। আচ্ছা, এটা ধরি হচ্ছে y ইকুয়াল টু m2x, আর এটা ধরি হচ্ছে y ইকুয়াল টু m1x। লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, রাখো আর কিছু নয়। এটা কি ধরতেছি, y ইজ ইকুয়ালস টু m1x, আর এটা ধরতেছি হচ্ছে y ইজ ইকুয়ালস টু m2x। আরেকটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু b লাইন আছে, y ইজ ইকুয়ালস টু b মানে বুঝতেই পারতেছো এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা দেখতে হবে কি অনেকটাই যেরকম x অক্ষের সমান্তরাল। ওকে, y ইজ ইকুয়ালস টু b, খুবই নাইস। তো এখন আমি যেটা প্রথমেই করব সেটা হচ্ছে যে এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে আমি বেসিক্যালি হচ্ছে এই যে ভাই এখানে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, ত্রিভুজটা তৈরি হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তোমাকে প্রথমেই তোমার যে কাজ সেটা হচ্ছে ছেদ বিন্দুগুলো বের করে ফেলা। এই তিনটা রেখা যে আমার তিনটা বিন্দুতে ছেদ করছে, সেই তিনটা ছেদ বিন্দু বের করে ফেলা। প্রথমে ভাই দেখি, এইটা তো এমনি বোঝা যাচ্ছে, কারণ দুইটা রেখা মূল বিন্দুগামী, তাহলে এই দুইটা রেখার ছেদ বিন্দু কত, 0,0, তাহলে একটা বের হয়ে গেল। আচ্ছা, এই দুইটার এখন পালা, এখন পালা বাকি দুইটার, খেয়াল করো। আচ্ছা, এইখানে ধরলাম যে এইটা হচ্ছে এ বিন্দু, আর ধরলাম এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এ আর বি দুইটাই কি y ইজ ইকুয়ালস টু বি লাইনের উপর অবস্থান করে। y ইকুয়াল টু বি লাইন, এই লাইনে কি সকল বিন্দুতে কোটির ভ্যালু কত, বি না, এই লাইনের উপর সকল পয়েন্টে সকল বিন্দুতে কোটির ভ্যালু কত, বি। তাহলে এই যে এ বিন্দুতেও আমি ভুজ বা অ্যাবসিসা জানি বা না জানি, কোটি কিন্তু জানি। বি বিন্দুতেও সেম, ভুজ জানি বা না জানি, কোটি কিন্তু জানি, কত, বি। এবার আসো এর বেলায়, আসো এর বেলায় আমি দেখতে পাচ্ছি যে এটার কোটি কত, বা মানে ওয়াই এর ভ্যালু কত, বি। এটা কি, এই যে y ইকুয়াল টু m2x রেখার উপর অবস্থান করে। তাহলে আমি যদি একটা কাজ করি যে এই এ বিন্দু যেহেতু এই রেখার উপর অবস্থান করে, তাহলে এই রেখার সমীকরণে আমি y এর জায়গায় b বসাইতে পারি, কারণ আমি কি জানি যেহেতু এ হচ্ছে এই রেখার উপরে, তাহলে এই বিন্দু দিয়ে এই রেখা স্যাটিসফাই করবে, তাহলে আমি এখানে y এর ভ্যালু b বসাই দিই। তাহলে y এর ভ্যালু যদি b বসাই, তাহলে হবে b ইজ ইকুয়ালস টু m2x। তাহলে x এর ভ্যালু কত আসতেছে, x এর ভ্যালু আসতেছে হচ্ছে b বাই m2। তাহলে এইখানে খেয়াল করে এটা কত চলে আসলো, b বাই m2। এন্ড মনে হয় এটা বোঝানোরও কিছু নাই। নেক্সট আমি কি করব, এই যে b এর ভ্যালু যেহেতু ক্যাপিটাল B পয়েন্টটা এই রেখার উপর অবস্থান করে, তাহলে আমি কি করব, এই যে এই রেখাতে y এর জায়গায় b বসাবো, দেখবো x এর ভ্যালু কত আসে। তাহলে যে বসাও, বসায় দেখো কি হয়, তাহলে b ইজ ইকুয়ালস টু m1x,
তাহলে x ইজ ইকুয়ালস টু কত হবে b/m1। এই যে এখানে ভুজের মান কত পাইলাম b/m1 এটা পাইলাম। এখন নরমালি এইচএসসিতে আমরা যারা যারা এই ম্যাথটা সলভ করছি আমরা এরপরে কিভাবে সলভ করছি ভাইয়া ত্রিভুজের তিনটা এখন শীর্ষ জানি, ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে ওই যে আমাদের শুলেস মেথডের যে আমাদের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, সেই ক্ষেত্রফল বের করার ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি। এখন আমরা সেই কাজটা করব না, এখন আমরা এই ম্যাথের ক্ষেত্রে সেই কাজটা করব না। তাহলে কিভাবে করব? ঠান্ডা মাথায় ভাই একটু খেয়াল করবা। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো, আমি এখানে ছোটবেলার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা অ্যাপ্লাই করব। ছোটবেলার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি ছিল? সেটা ছিল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই যে ভাই এরিয়া ইজ ইকুয়ালস টু কি হবে? আসেন একটু আমার সাথে দেখেন, হাফ ইন্টু দেখেন ভূমি কত বলা যাবে? আমি যদি বলি যে ভাই এইটুকু হচ্ছে আমাদের ভূমি, আমি যদি বলি যে এইটুকু হচ্ছে আমাদের ভূমি, তাহলে এই ত্রিভুজের উচ্চতা কত? বিপরীত শীর্ষ থেকে এই এবি রেখার উপর লম্ব, মানে এইটুকু হবে কি এই ত্রিভুজের উচ্চতা, এইটুকু হবে তাহলে এই ত্রিভুজের উচ্চতা। এটাকে যদি ভূমি বলি তাহলে উচ্চতা কি হবে? এইটা। তাহলে ভূমি কি হবে খেয়াল করি, তাহলে ভূমি হচ্ছে কোটি তো সেম, তাহলে ভূমির মান হচ্ছে এই যে b/m1 মাইনাস b/m2। তাহলে ভূমি হচ্ছে b/m1 মাইনাস b/m2। আর উচ্চতা কি? উচ্চতা হচ্ছে কি বিপরীত শীর্ষ থেকে এই বাহুর উপর লম্ব, মানে এইটা। এটা কতটুকু? এটা যেহেতু y ইজ ইকুয়ালস টু বি লাইন, এই লাইনটা কি y ইকুয়াল টু বি লাইন, তাহলে এখান থেকে এখানে কোটির মান কত? b, তাহলে এইটুকুর মান কত? b হবে না? বুঝতে পারছো না যে এই রেখাটা কি y ইজ ইকুয়ালস টু b রেখা, তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত হবে? b হবে। বুঝা যাচ্ছে? তাহলে এইখানে আমাদের হচ্ছে উচ্চতা বা হাইট সেটা কত হচ্ছে? b। তাহলে খেয়াল করবে অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে b কমন নিতে পারি এই যে ব্র্যাকেট থেকে, আর বাইরে অলরেডি একটা b আছে, তাহলে b হয়ে যাবে b স্কয়ার, তাহলে হয়ে গেল b স্কয়ার বাই 2 1/m1 মাইনাস 1/m2। দ্যাট ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার বলতে এটাই কিন্তু আমাকে হচ্ছে শো করতে বলছিল। দেখাও যেটা দেখাও। আচ্ছা এখানে হচ্ছে একটা খুবই পচা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক করে দিচ্ছি। আচ্ছা এইটা দেখানো করতেছি, একটু দাঁড়াও। আমাকে যেটা দেখাইতে বলছিল আমরা কিন্তু সেটা দেখাই ফেলছি। হ্যাঁ, যেটা ম্যাথে দেখানোর কথা ছিল সেটা দেখাই ফেলছি। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হোপফুলি সবাই বুঝতে পারছে, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, অলরাইট, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দেখি কি বলা আছে সেখানে। আমাকে তিনটা রেখার সমীকরণ দিয়ে বলছে যে রেখাত্রয় সমবিন্দুগামী হলে, মানে তিনটা রেখা যদি আমার সেম পয়েন্ট দিয়ে পাস করে, খেয়াল করি যে একটা রেখা, এইটা একটা রেখা, আর এইটা একটা রেখা, আমি খেয়াল করতে পারি তৃতীয় রেখাতে একটা অজানা রাশি বা আননোন ভ্যালু আছে যে এ, এরা যদি সমবিন্দু মানে সেম পয়েন্ট দিয়ে পাস করে, কনকারেন্ট হয়, তাহলে আমার প্রথমে হচ্ছে এই ভ্যালুটা আমি এখান থেকে বের করবো। এটা খুবই কমন জিনিস যে আমাদের এমসিকিউতে আসে অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশনে, যে হচ্ছে আমাকে যেরকম তিনটা লাইন দিয়ে দিবে, তিনটা লাইনের মধ্যে হচ্ছে একটা আননোন ভ্যালু থাকবে, আমাকে বলবে যে তিনটা লাইন কনকারেন্ট হলে বা সমবিন্দুগামী হলে ওই আননোন ভ্যালু বা অজানা রাশির মান হচ্ছে আমাকে বের করতে বলবে। ওকে, তাহলে এই ম্যাথগুলো দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমি হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে করতে পারি, যে আমি এখানে ডিটারমিনেন্ট ফর্ম করে এর ভ্যালু বের করতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হলো যে আমি ছেদ বিন্দু বের করে করতে পারি। তিনটা যেহেতু সেম বিন্দু দিয়ে যায়, তাহলে এই রেখা আর এই রেখা, এই দুইটা রেখার যেটা ছেদ বিন্দু, সেইটা দিয়ে কি থার্ড যে রেখাটা সেটা স্যাটিসফাই করবে, কারণ তিনটাই কি সেম পয়েন্ট দিয়ে যায়। তাহলে এই দুটার যে ছেদ বিন্দু ওইটাও কি এই রেখার উপরে অবস্থান করে, তাহলে ওই দুটার ছেদ বিন্দু দিয়ে এই রেখাও সিদ্ধ করবে। ওকে, আমি জানি না বুঝতে পারছো কিনা, আশা করি বুঝাতে পারছি। তাহলে একটু ভাবে দেখেন, আমি হচ্ছে নর্মালি ছেদ বিন্দু বের করে করাই বেশি প্রিফার করি। তাহলে এইটা যদি আমাদের 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন হয়, প্রথমটাকে বলছি 1 নাম্বার ইকুয়েশন, সেকেন্ডটাকে 2 নাম্বার ইকুয়েশন, থার্ডটাকে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখেন তো ভাইয়া, আমি একটা কাজ করি যে 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন মাইনাস করে দিই, 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন মাইনাস করে দিই, তাহলে কি হবে? তাহলে x কাটাকাটি হয়ে যাবে, -3y + 6y থাকবে হচ্ছে 3y, 4 - 5 থাকবে হচ্ছে -1 = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? y = 1/3। y এর ভ্যালু যদি 1/3 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? ধরো আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিচ্ছি, এটা ধরো আমি এখন কি করব, আবার 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিব। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই, তাহলে কি দাঁড়াবে? x - 3 * y এর ভ্যালু কত? 1/3 + 4 = 0।
তাহলে এটা 3 3 কাটা থাকছে কত -1 -1 + 4 দ্যাট ইজ -3 তাহলে হচ্ছে x - 3 = 0 তাহলে x = কত চলে আসলো 3 চলে আসলো তাহলে আমরা কিন্তু ভাই এখন ছেদ বিন্দুটা বের করে ফেলতে পারছি ছেদ বিন্দু কত ছেদ বিন্দু হচ্ছে 3, 1/3 ছেদ বিন্দু হচ্ছে 3, 1/3 এখন এই বিন্দু দিয়ে অবভিয়াসলি থার্ড যে লাইনটা থার্ড যে ইকুয়েশনটা সেটাও কি স্যাটিসফাই করবে তাহলে এখন এই বিন্দুটা আমি একটা কাজ করি এই ইকুয়েশনে বসাই দিই তাহলে x এর ভ্যালু বসাচ্ছি 3 আর y এর ভ্যালু বসাচ্ছি কত 1/3 প্লাস 2 = 0 তাহলে একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেট করো 3 আর 2 কত 5 তাহলে a/3 = -5 তাহলে a এর ভ্যালু কত হচ্ছে -15 তাহলে a এর ভ্যালু কত পেয়ে গেলাম -15 চমৎকার এখন আমাকে বলছে তৃতীয় রেখার সাথে লম্ব তাহলে a এর ভ্যালু -15 হলে তৃতীয় রেখাটা কি হয়ে যায় a এর ভ্যালু -15 হইলে তৃতীয় রেখাটা হয়ে যাচ্ছে এখন x - 15y + 2 = 0 এটা হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় রেখা নাইস আমাকে বলছে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার ইকুয়েশন বের করতে তাহলে ভাইয়া কোন রেখার সাথে লম্ব রেখার সমীকরণ দেখতে কেমন হয় আশা করি সবাই জিনিসটা জানি আমরা যে এই রেখার সাথে লম্ব রেখা কি হবে x আর y এদের সহগ ইন্টারচেঞ্জ হবে এবং y এর চিহ্নটা পরিবর্তন হবে তাহলে এই রেখার সাথে লম্ব রেখা এই রেখার সাথে লম্ব রেখা হবে হচ্ছে এই যে 15x + y এরপর আমরা কি করব বলো তো এটা সাথে কি করতাম প্লাস কে ধরে করতাম অ্যাডমিশনে এখন আর প্লাস কে ধরে করে সময় নষ্ট করব না দেখো লেফট সাইডে যা লিখছি এটা তো বুঝছি x আর y এর সহগ চেঞ্জ হইছে y এর চিহ্ন পরিবর্তন হইছে লেফট সাইডে যা লিখছি ইকুয়াল চিহ্ন দিয়ে রাইট সাইডে তাই লিখব শুধুমাত্র যেই পয়েন্ট দিয়ে লম্ব রেখাটা পাস করে কোন পয়েন্ট 0 0 লেফট সাইডে যা লিখছি রাইট সাইডে তাই লিখবো শুধুমাত্র যেই পয়েন্ট দিয়ে রেখাটা পাস করে এক্স এর জায়গায় বসাবো সেই পয়েন্টের ভুজ বা অ্যাবসিসা ওয়াই এর জায়গায় বসাবো সেই পয়েন্টের কোটি বা অর্ডিনেট তাহলে এখন দেখো কোন পয়েন্ট দিয়ে পাস করে 0 0 তাহলে এটা হবে 15 × 0 প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো 0 তার মানে বেসিক্যালি অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে 15x + y = 0 এটা তুমি এত কাহিনী না করে বুঝতে পারতা কারণ মূল বিন্দুগামী হলে আমাদের ধ্রুবকের মান হয় 0 হ্যাঁ মূল বিন্দুগামী যে কোনো রেখা আমাদের সি এর মান বা ধ্রুবকের মান কত হয় 0 হয় সো জি অ্যান্সার কি হবে 15x + y = 0 খুবই নাইস ম্যাথ খুবই ইজি ম্যাথ আমার মনে হয় সবাই বুঝছি না বুঝার কিছু নেই ওকে মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন এই ম্যাথটা বেশি ইন্টারেস্টিং রিসেন্ট সময় আমাদের হচ্ছে বোর্ডে ইভেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই টাইপের ম্যাথ আসার টেন্ডেন্সি বেশি ভার্সিটি অ্যাডমিশনের ডিউতেও কিন্তু এই ধরনের ম্যাথ চলে আসতে পারে বেশ কনসেপচুয়াল ম্যাথ কি বলছে আসলে দেখি এখানে আমাকে বলছে এবিসি ত্রিভুজের দুটি শীর্ষ এ আর বি দেওয়া আছে এবিসি ত্রিভুজের দুটি শীর্ষ এ আর বি দেওয়া আছে আমাকে বলছে ত্রিভুজটির লম্ব বিন্দু পি 0,0 হলে অবশিষ্ট বিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করো ছবিটা একটু দেখি তাহলে জিনিসটা বুঝতে ইজিয়ার হবে ত্রিভুজের তিনটা শীর্ষের মধ্যে দুইটা দেওয়া আছে যে এ দেওয়া আছে 5,3 বি দেওয়া আছে -4,1 তিন নাম্বার শীর্ষ দেয়া নেই হ্যাঁ তিন নাম্বার শীর্ষ দেয়া নাই ওটা বের করতে হবে ওটাই ডিটারমাইন করতে হবে থার্ড ভার্টেক্স কি দেওয়া আছে লম্ব বিন্দু বা অর্থ সেন্টার ইংলিশে বলে অর্থ সেন্টার এটা দেওয়া আছে লম্ব বিন্দুকে সবাই তো বুঝি নাকি লম্ব বিন্দু কি জিনিস এটাকে সবাই বুঝি এটা হচ্ছে প্রথম প্রশ্ন আশা করি বুঝি আমরা যদি ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করি ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে আমরা যদি বিপরীত বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বগুলা যেই বিন্দুতে ছেদ করে এটা তো পুরো পচা হয়ে গেছে একটা সেকেন্ড একটু ওয়েট করো আরেকবার ড্র করি এই লম্ব তিনটা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হচ্ছে লম্ব বিন্দু পারফেক্ট হচ্ছে না একটু দাঁড়াও আরেকবার নেই ধরে নাও কষ্ট করে মেনে নাও যে ভাইয়া এই তিনটা কি এই যে সি থেকে আমি যদি লম্ব টানি যে এখানে ছেদ করবে এ থেকে লম্ব টানলে এখানে ছেদ করবে বি থেকে লম্ব টানলে এখানে ছেদ করবে ওকে খুব ভালো কথা তাহলে আমাকে কি বলা আছে আমাকে হচ্ছে এই তিনটা লম্ব যেখানে ছেদ করছে পি সেটা বলা আছে 0,0 সি এর স্থানাঙ্ক বের করতে হবে তাহলে ঘটনা কিভাবে বুঝতে পারছি একটু যে এ থেকে বি সি এর উপর লম্ব টানছি ধরলাম এটা হচ্ছে ডি ঠিক আছে ধরলাম এটা হচ্ছে কি ডি বি থেকে এস এর উপর লম্ব টানছি ধরলাম এটা হচ্ছে ই
সি থেকে এ বি এর উপর লম্ব টানছি, ধরলাম এটা হলো এফ, তাহলে সবগুলোই কি লম্ব, কিন্তু সবগুলোই 90 ডিগ্রি। সি এর স্থানাঙ্ক কেমনে বের হবে, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, খুব ইজি, কঠিন কিছু না। দেখো খেয়াল করি ভাইয়া, দেখেন ভাইয়া এই যে এপি, হ্যাঁ এপি বা এডি একই তো লাইন। এপি এর আমি ঢাল বের করতে পারবো না বলতো? আমি কিন্তু চাইলে এপি এর ঢাল বের করতে পারবো। বলতো এপি এর ঢাল কত হবে? এপি এর ঢাল কত হবে? এপি এর ঢাল হবে হচ্ছে ভাইয়া এই যে কোটির ডিফারেন্স মাইনাস ভুজের ডিভাইডেড বাই ভুজের ডিফারেন্স, দ্যাট ইজ 3/5। আচ্ছা এপি এর ঢাল যদি 3/5 হয়, তোমরা কি আমাকে বলতে পারবা যে বিসি এর ঢাল কত হবে? বিসি এর ঢাল কত হবে? দেখো এপি আর বিসি কি, এপি আর বিসি দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, রাইট? এপি এন্ড বিসি দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে একে অপরের উপর লম্ব। আমরা জানি দুটো রেখা যদি একে অপরের উপর লম্ব হয়, তাহলে এদের ঢাল হয় একটা আরেকটার উল্টা আর নেগেটিভ, একটা আরেকটার উল্টা আর নেগেটিভ। তাহলে একটা ঢাল যদি হয় 3/5, অবশ্যই আরেকটা হবে কত? -5/3। তাহলে বিসি এর ঢাল কত? -5/3। তাহলে দেখো বিসি এর ঢাল সমান আমি কি লিখতে পারি? আমি বিসি এর ঢাল সমান কি লিখতে পারি? বিসি এর ঢাল সমান আমি লিখতে পারি হচ্ছে y-1 ডিভাইডেড বাই x প্লাস 4 ইজ ইকুয়ালস টু কত? -5/3। এখন দেখে ক্রস মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে এটা হচ্ছে দেখো, ধরো আমি হচ্ছে -3 কে নিয়ে পাশে মাল্টিপ্লাই করলাম, তাহলে -3y প্লাস 3 ইকুয়াল টু 5x প্লাস 20। সব কিছুকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে 5x প্লাস 3y প্লাস 17 ইকুয়াল টু 0। এটা থাকতেছে 5x প্লাস 3y প্লাস 17 ইকুয়াল টু 0। এটা কিসের ইকুয়েশন? এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখন ভালো কথা, এই ইকুয়েশনটা আমার এখন কাজে দিবে কিভাবে? একটু ওয়েট করতে হবে, আমাকে আরেকটা ইকুয়েশন জেনারেট করতে হবে। কিভাবে জেনারেট করবো আসো দেখি। দেখো ভাই আমি এপি এর ইকুয়েশন বের করছি, একদম সিমিলারলি আমি চাইলে কি এখান থেকে বিপি এর ইকুয়েশন বের করতে পারি না? আমি যদি চাই একদম সিমিলারলি এখান থেকে কি করতে পারি? বিপি এর ইকুয়েশন বের করতে পারি। চলো করে ফেলি। এখানে বিপি এর ইকুয়েশন না, সরি স্লোপ বা ঢাল, এপি এর ঢাল বের করছি, একইভাবে বিপি এর ঢালটা বের করে ফেলি। তাহলে বিপি এর ঢাল কত হচ্ছে? ঢাল হবে 1 - 0 ডিভাইডেড বাই -4 - 0, তাহলে কত হচ্ছে? -1/4 এরকম হচ্ছে। তাহলে ভাইয়া বিপি এর ঢাল যদি -1/4 হয়, তাহলে তুমি আমাকে বলো বিপি এর সাথে এসি কি লম্ব? বিপি এর সাথে এসি কি লম্ব? বিপি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু এসি। তাহলে এখন বলো এসি এর ঢাল কত হবে? বিপি এর উল্টা আর নেগেটিভ, তাহলে এটা হবে 4। এসি এর ঢাল হবে 4। এখন দেখো এসি এর ঢাল সমান কত বলা যাবে? এসি এর ঢাল সমান বলা যাবে y-3 ডিভাইড বাই x-5। তাহলে y-3 ডিভাইডেড বাই x-5 ইজ ইকুয়ালস টু কত? 4। ক্রস মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে থাকবে হচ্ছে y-3 ইজ ইকুয়ালস টু 4x - 20। সব কিছুকে যদি এখন আমরা রাইট সাইডে নিয়ে যাই, ইট উইল বি 4x - y প্লাস প্লাস না মাইনাস 4x - y মাইনাস 17 ইকুয়াল টু 0। এখন তোমাকে কি করতে হবে? এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করতে হবে। এখন এই কাজটা একটু প্যারা, ক্যালকুলেটর থাকলে আমরা খুব ইজিলি করে ফেলতে পারতাম, বাট ভার্সিটি অ্যাডমিশনে তো আমাদের ক্যালকুলেটর নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওই যে ছোটবেলার অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এগুলো কোনো একটা ইউজ করে এটাকে হচ্ছে আমাদের সলভ করতে হবে। আচ্ছা তাহলে দেখি আমি যেটা করতে যাচ্ছি এখন, সেটা হলো যেহেতু দুইটা ইকুয়েশনকে আমি মার্কিং করে ফেলছি, সো এখন আমি একটু এই যে লেফট সাইডে আমি এটা একটু সলভ করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমি যেটা করব, যে আমি এই যে 2 নাম্বার ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিব। তাহলে কি হবে দেখো, 5x এটা কিন্তু 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে 5x আর 4x কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12x, তাহলে 5x আর 12x এটা হবে 17x। এটা কি হবে? 17x। খেয়াল করো ভাইয়া, 3y - 3y 0 হয়ে যাবে, 17 আর এখানে কি থাকবে? এখানে থাকবে যে 17 আর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করার কারণে এটা হয়ে যাবে -3 × 17। সো 17 আর ওটা হবে হচ্ছে 34 51, 17 - 51 থাকবে, সো দ্যাট শুড বি -34 এরকম থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 17x = 34, তাহলে x এর ভ্যালু কত আসবে? 2 আসবে। x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখন তুমি এটা যে কোনো উপরে নিচে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই তোমার কাজ হয়ে যাবে। ধরো আমি এটা 2 নাম্বার ইকুয়েশন এখন বসাবো।
এখন এটাকে ধরো আমি এখন 2 নাম্বার ইকুয়েশনে বসাবো, তাহলে এক্স এর ভ্যালু যে 2, এটা এখন যদি আমি 2 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি হবে দেখো, এটা হবে হচ্ছে 4x মানে 4 ইন্টু 2 মাইনাস ওয়াই মাইনাস 17 ইকুয়াল টু 0। তাহলে y কে নিয়ে যাও ওই পাশে, y ইকুয়ালস টু হবে 8 মাইনাস 17, 8 মাইনাস 17 and that is minus 9, right? That is minus 9. হ্যাঁ, y এর ভ্যালু কত আসছে মাইনাস 9। তাহলে এটাই কি x আর y এর ভ্যালু তুমি পেয়ে গেলা। x এর ভ্যালু কত 2, y এর ভ্যালু কত মাইনাস 9। আচ্ছা x আর y কি ছিল, কাকে তুমি x আর y ধরছিলা, সি পয়েন্টটাকে, এটা কি অ্যান্সার না? এটা তো অ্যান্সার। এই যে x এর ভ্যালু 2, y এর ভ্যালু মাইনাস 9, এটা কি তুমি বের করতে চাও, এটাই কি আমাদের সি পয়েন্ট, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা একটু সুন্দর করে লিখতে পারো আর কি, মানে আমি তো এখানে x আর y বের করছি, সুন্দর করে লিখতে পারো যে সি পয়েন্ট কত হচ্ছে, সি পয়েন্ট হচ্ছে 2, মাইনাস 9, দ্যাট ইজ দ্য অ্যান্সার। হোপফুলি সবাই বুঝতে পারছি। ওকে, মুভিং টু দ্য নেক্সট ম্যাথ। এটা বেশ কমন একটা প্রশ্ন, কি বলছে একটু খেয়াল করি। আমাকে একটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে, একটা না আসলে দুইটা রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে, এবং দুইটা রেখার মধ্যেই একটা করে অজানা রাশি বা আননোন ভ্যালু দিয়ে দিচ্ছে। খেয়াল করো, প্রথম রেখার মধ্যে y এর সহগ b আর দ্বিতীয় রেখার মধ্যে x এর সহগ a, এই দুটো কিন্তু ভ্যালু আমি জানি না। আমাকে বলছে যে এই রেখাদ্বয় 5,4 বিন্দুতে ছেদ করে, এই রেখা দুইটা 5,4 বিন্দুতে ছেদ করে। ছেদ করার কথা মানে কি, মানে এই রেখাটাও 5,4 বিন্দু দিয়ে যায়, এই রেখাটাও 5,4 বিন্দু দিয়ে যায়, তাহলে 5,4 বিন্দু দিয়ে এই রেখাটাও স্যাটিসফাই করা যাবে, এই রেখাটাও স্যাটিসফাই করা যাবে, তাতে কিন্তু আমি এ আর বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। দেখো খুবই সিম্পল কাজ, প্রথমে এই কাজটা করে ফেলি, এরপরে বাকি চিন্তা। তাইলে আমি হচ্ছে কি করবো, এই যে 5,4 বিন্দু প্রথমে হচ্ছে প্রথম রেখায় একটু যদি বসাই, প্রথম রেখায় যদি বসাই তাহলে কি হচ্ছে দেখো, এক্স এর জায়গায় বসবে 5 আর ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে কত 4, তাহলে দেখো বি এর ভ্যালুটা চলে আসবে, তাহলে বি এর ভ্যালু চলে আসবে কত আসছে 15 আর 1 16, তাহলে 4b ইকুয়ালস টু আসতেছে -16, তাহলে বি এর ভ্যালু আসছে কত -4। চমৎকার। একদম সিমিলারলি এই পয়েন্টটা আমি যদি হচ্ছে এখন দ্বিতীয় রেখাতে বসাই, তাহলে দেখো তো কি হয়, এক্স এর জায়গায় বসা 5, তাহলে এটা হচ্ছে 5a প্লাস ওয়াই এর জায়গায় বসা হচ্ছে 4, তাহলে 6 ইন্টু 4 প্লাস 1 ইকুয়াল টু 0। কত হচ্ছে 5a ইকুয়ালস টু 25 কে ওই পাশে নিয়ে গেলে -25, তাহলে a এর ভ্যালু আসতেছে হচ্ছে -5। চমৎকার, তাহলে a আর b এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, a এর ভ্যালু -5, b এর ভ্যালু -4, তাহলে a b এর মান কিন্তু বের হয়ে গেছে। তাহলে এখন এই মানগুলো যদি আমরা রেখাতে একটু ইনপুট করে দিই, এই ভ্যালুগুলো আমরা যদি এখন একটু রেখাগুলোতে বসায় দিই, হ্যাঁ, তাহলে দেখো তো প্রথম রেখার সমীকরণ কি আসে, প্রথম রেখার সমীকরণ কি আসে একটু আমরা দেখি। তাহলে প্রথম রেখার সমীকরণটা থাকবে হচ্ছে দেখতে এইরকম, 3x minus 4y plus 1 equal to 0, 3x minus 4y plus 1 equal to 0, এটা হচ্ছে প্রথম রেখার সমীকরণ। এই যে b এর ভ্যালুটা বসাই দিলাম। আর দ্বিতীয় রেখার সমীকরণ কি হবে, -5x plus 6y plus 1 equal to 0, এটা হচ্ছে দ্বিতীয় রেখার সমীকরণ। এখন আমাকে বলছে প্রথম রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, দ্বিতীয় রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আমাদের এখন জানতে হবে যে হচ্ছে প্রথম রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, প্রথম রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের জানা দরকার। তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা জানার জন্য আমি কি করতে পারি, এই যে ভাইয়া y ইকুয়াল টু 0 বসাতে পারি। x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, যেই বিন্দুতে ছেদ করে সেখানে y এর ভ্যালু কত 0, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা হবে 3x plus 1 equal to 0, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি -1/3, তাহলে x অক্ষকে -1/3 এই বিন্দুতে ছেদ করে, মানে বেসিক্যালি -1/3, 0। আর এই যে দ্বিতীয় রেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে x এর ভ্যালু হচ্ছে 0, তাহলে x ইকুয়াল টু 0 বসালে কি হচ্ছে দেখো 6y plus 1 equal to 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y is equals to হচ্ছে -1/6। তাইলে ভাইয়া দেখেন আমি a পয়েন্ট পেয়ে গেলাম, b পয়েন্ট পেয়ে গেলাম। a পয়েন্ট কত হচ্ছে আশা করি বুঝতেই পারছো, a পয়েন্ট কত, a পয়েন্ট হচ্ছে এই যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে -1/3, ছবিতে দেখাচ্ছি, ছবিতে দেখাই, এই যে y অক্ষ, এই যে আমাদের x অক্ষ, a পয়েন্ট কোনটা, a পয়েন্ট হচ্ছে -1/3, তাহলে এটা থাকবে এই যে এখানে a পয়েন্ট কত -1/3, 0, আর b পয়েন্ট কত এই যে এটা কত 0, -1/6।
এখন ভাইয়া তুমি এ আর বি দুটা পয়েন্ট জানো, তুমি কি এদের ইকুয়েশন বের করতে পারবা না? আমার মনে হয় তুমি খুব ইজিলি এখন এদের ইকুয়েশন বের করতে পারবা। তাহলে আমি যদি তোমাদের একটু হেল্প করি, একটু বের করে দিই, তাহলে তুমি দুটা বিন্দু জানো, তোমার কি করতে হবে, তাদের সমীকরণ বের করতে হবে। তাদের সমীকরণ বের করতে হবে। তাহলে তুমি দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে করতে পারো। আবার তুমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এটা দিয়েও কিন্তু করতে পারো। এটা দিয়ে আরো ইজি হবে। দেখো কি লিখতে পারো, এ বি রেখার সমীকরণ হবে হচ্ছে এক্স বাই এ, তাহলে এক্স বাই এ কত এখানে, এ হচ্ছে এখানে -1/3 প্লাস ওয়াই বাই বি কত হচ্ছে এখানে -1/6 ইকুয়াল টু 1 ইকুয়ালস টু 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটা কাজ করি যে 3 তো উপরে চলে যাবে, পুরোটাকে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা হবে হচ্ছে 3x, এটা হবে হচ্ছে 6y, আর এটা হবে -1, এই পাশে নিয়ে আসো, কত হবে +1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এবি রেখার ইকুয়েশন, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, খুবই সিম্পল কাজ। ইজিলি আমরা হচ্ছে জাস্ট ঠান্ডা মাথায় যদি জিনিসটা বুঝি, ম্যাথ সলভে চলে আসবে। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, এই যে একটু যদি দেখি, খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা হচ্ছে সমান্তরাল রেখা লম্ব রেখার কনসেপ্ট খুবই সুন্দর করে এখানে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। আমাকে একটা রেখার ইকুয়েশন দিয়ে দিছে, হ্যাঁ, দিয়ে বলছে যে এই রেখা, হ্যাঁ, এই রেখা যদি এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সাথে একটা কেসে বলছে যে লম্ব হইলে কি হবে, আরেকটা কেসে বলছে হচ্ছে সমান্তরাল হইলে কি হবে। ঠিক আছে, তাহলে আমরা ঠান্ডা মাথায় পুরো জিনিসটা একটু দেখার ট্রাই করব। প্রথম কথা, লম্ব সমান্তরাল দুইটা রেখা পরস্পর লম্ব হবে, সমান্তরাল হবে, তাহলে পুরো জিনিসটা ডিপেন্ড করে ঢালের উপরে। তাহলে আমরা আসলে কাজ করি, প্রথমে ঢালগুলো বের করে ফেলি। এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল কত সেটা একটু বের করে ফেলি। আমরা জানি এই রেখার ঢাল যদি m1 হয়, তাহলে ঢাল সমান কি লেখা যায়, ফর্মুলা হচ্ছে মাইনাস এক্স এর সহগ বা কোএফিসিয়েন্ট। তাহলে এক্স এর সহগ কত এখানে, a-1 ডিভাইড বাই ওয়াই এর সহগ কত 1। তাহলে এই রেখার ঢাল হচ্ছে -a-1। তাহলে এটাকে এভাবে লেখা যায়, m1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 - a, তাই না? তাহলে এই রেখার ঢাল বের হয়ে চলে আসলো। এটা হচ্ছে এই রেখাটার ঢাল 1 - a। এবার আসো এই রেখাটার ঢাল বের করি, এটাকে বললাম m2। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, ঢাল কি হবে, কোটির পরিবর্তন 2 - 0 ডিভাইডেড বাই ভুজের পরিবর্তন 2 - b। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি লিখতে পারি যে আমাদের m2টা কত আসবে, m2 আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 - b। তাহলে আমি এখন দুইটা ঢালই কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে জাস্ট কি করতে হবে, দুটা কেস চিন্তা করতে হবে। এখন এরা যদি পরস্পর লম্ব হয়, যে কেস 1, এরা যদি পরস্পর লম্ব হয়, তাহলে ঢালের গুণফল কি হবে -1। বা আমি এভাবে বলতে পারি যে এরা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এদের ঢাল হবে একে অন্যের উল্টার নেগেটিভ। তাহলে একটার ঢাল হচ্ছে 1 - a। আচ্ছা, আমরা এভাবেই বলি, সমস্যা নেই, যে যদি পরস্পর লম্ব হয়, তাহলে এদের ঢালের গুণফল হবে কত, -1। তাহলে এই যে এদের ঢালের গুণফল, দুটো ঢালকে গুণ করলাম, গুণ করলে কত আসা উচিত, -1 আসা উচিত। ঠিক আছে, 2 - b কে -1 এর কাছে নিয়ে যাই, আর 2টা এখানে গুণ করি, তাহলে হবে 2 - 2a, আর ওই পাশে থাকবে হচ্ছে -2 + b। সবকিছুকে রাইট সাইডে নিয়ে যাও, সবকিছুকে রাইট সাইডে নিয়ে যাও, নাম্বারগুলোকে লেফট সাইডে আনো। তাহলে এখানে থাকবে, দেখো এভাবে লিখে যাবে 2a + b = 4। এটাই তোমার কি এ আর বি এর মধ্যে সম্পর্ক, খেয়াল করছো? এটাই তোমার এ আর বি এর মধ্যে রিলেশন, যদি এরা পরস্পর লম্ব হয় তাহলে। তাহলে একটা পার্ট কিন্তু শেষ। এবার আসে সেকেন্ড পার্ট, যদি এরা হচ্ছে প্যারালাল হয়, মানে সমান্তরাল হয়, তাহলে কি হবে? সমান্তরাল হলে কেসটা আরো সিম্পল। আমরা জানি এই রেখা দুটা পরস্পর সমান্তরাল হলে ঢাল হবে সমান। তাহলে m1 ইজ ইকুয়ালস টু কি হবে, m2 হবে। তাহলে m1 ইজ ইকুয়ালস টু m2 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 - a ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 - b। ক্রস মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে থাকবে হচ্ছে 2 - 2a - b প্লাস ab ইকুয়ালস টু 2, এরকম থাকবে। তাহলে মনে হয় দেখতে পাচ্ছি বোথ সাইড থেকে যে 2 কাটা চলে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে এই যে নেগেটিভগুলোকে ওই পাশে নিয়ে গেলে লিখতে পারি 2a + b ইজ ইকুয়ালস টু ab। এটা হচ্ছে এ আর বি এর মধ্যে রিলেশন, যদি লাইন দুটো হয় প্যারালাল, তাহলে এটা আর একটা অ্যান্সার। শেষ, ম্যাথটা শেষ, এইটুকু। তাহলে তুমি কি বুঝতে পারছো যে আমাদের অ্যাডমিশন আসলে কি ধরনের প্রশ্ন আসে রিটেনে, যেগুলো তোমার হচ্ছে একটু কনসেপ্ট, একটু বেসিক, একটু চ্যালেঞ্জ করতে পারে, আর কিছুই না,
আর কিছু না, এর বাইরে কিছুই না, আহামরি কঠিন কিছুই না। নেক্সট কোয়েশ্চেন যদি খেয়াল করে কি বলছে খেয়াল করো, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, একটা ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, যে এ এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক। 3টা শীর্ষের স্থানাঙ্ক দিয়ে বলছে যে এই ত্রিভুজটার অন্তকেন্দ্র, এই ত্রিভুজটার অন্তকেন্দ্র বের করতে হবে এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। জিনিসটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। তার আগে ত্রিভুজটা একটু বোঝার ট্রাই করি, আর অন্তবৃত্ত জিনিসটা কি সেটা একটু আমরা বোঝার ট্রাই করব। আচ্ছা, অন্তবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটা আমার ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শ করে। অন্তবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজের 3টা বাহুকে কি করে, স্পর্শ করে। আচ্ছা, আমি একটু এখান থেকে স্টার্ট করি। একটু বাড়াইলে ভালো হইতো, সেটা এখান থেকে বাড়বে না। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ করলে এইখানে কি মিলবে। এইটুকু আমি হাতে বাড়াই দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট সি। তাহলে এই হচ্ছে মনে করো আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত আছে না, যেটা এই ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শ করছে। আমরা বলবো যে এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের অন্তবৃত্ত। আচ্ছা, তাহলে এখন দেখো এই ত্রিভুজের 3টা শীর্ষ যদি হয় ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তাহলে আমরা জানি এই শীর্ষের অপোজিট যে বাহুটা হবে ত্রিভুজের, এটাকে আমরা কি বলবো, স্মল এ, এটাকে আমরা বলবো হচ্ছে স্মল বি, আর এটাকে আমরা বলবো হচ্ছে স্মল সি। ঠিক আছে, দেখো আমার এখানে কিন্তু ত্রিভুজের শীর্ষগুলো বলে দিচ্ছে। শীর্ষগুলো কি কি বলছে একটু খেয়াল করো। আমাকে বলছে এই শীর্ষ হচ্ছে 0 0, বি শীর্ষ কত, বি বলছে হচ্ছে আমাকে 3,0, আর সি আমাকে বলছে হচ্ছে 0,4। খুবই নাইস। তাহলে এখন আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বাহুর মানগুলো বের করে ফেলতে হবে। বুঝছো, যে আমার এই যে ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে, সেখান থেকে ত্রিভুজের 3টা বাহুর মান বের করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে 3টা বাহুর মান কত আসে? তাহলে 3টা বাহুর মান আসে হচ্ছে, একটু খেয়াল করো, এই বাহুটার মান কত আসবে, √() ভুজের ডিফারেন্স প্লাস কোটির ডিফারেন্স। তাহলে ভুজের ডিফারেন্স 3, কোটির ডিফারেন্স 4, ভুজের ডিফারেন্সের স্কোয়ার প্লাস কোটির ডিফারেন্সের স্কোয়ার, পুরোটার উপর রুট। তাহলে এটা আসছে কত, 5। তাহলে এ এর মান 5, বি এর মান কত আসতেছে খেয়াল করো, ভুজের কোনো ডিফারেন্স নাই, কোটির ডিফারেন্স কত, 4। তাহলে বি এর মান 4। সিমিলারলি সি এর ভ্যালু কত আসছে দেখো, কোটির কোনো ডিফারেন্স নাই, ভুজের ডিফারেন্স 3, তাহলে সি এর মান কত, 3। তাহলে আমি ত্রিভুজের এই 3টা বাহুর মান কিন্তু পেয়ে গেছি। এখন অন্তকেন্দ্র হচ্ছে এই যে দেখো ভাইয়া, ধরলাম যে অন্তকেন্দ্র, ইংলিশে বলে ইন সেন্টার অন্তকেন্দ্র, আর ইংলিশে অন্তবৃত্তকে বলে হচ্ছে ইন সার্কেল। তাহলে এটাকে যদি আমি আই দিয়ে এক্সপ্রেস করি, হ্যাঁ, এটাকে যদি আমি আই দিয়ে এক্সপ্রেস করি, ধরলাম যে আই হচ্ছে x, y। আচ্ছা, তাহলে এই আই এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি? এটা সিস্টেম শেখাই দিচ্ছে, খুব ইজি। ম্যারাথন ক্লাসে ডিটেলে দেখছো। তাহলে আই এর স্থানাঙ্ক বের করার ওয়ে হলো, জাস্ট ঠান্ডা মাথায় খেয়াল করো, আই x, y এটা ইকুয়াল টু কি হবে, এই যে দেখো, প্রতিটা বাহুর মান নিব। ধরো আমি ভুজটা বের করতে যাচ্ছি, মানে অ্যাবসিসটা বের করতে যাচ্ছি, তাহলে প্রতিটা বাহুর মান নিব, তার অপোজিট যে আমার শীর্ষটা আছে তার ভুজের মানের সাথে গুণ করব। তাহলে 5 ইন্টু কত হবে, অপোজিট সাইডের ভুজ, তাহলে 5 ইন্টু 0, উপরে থাকবে 5 ইন্টু 0 প্লাস, এবার ধরো বি নিচ্ছি, তাহলে 4 ইন্টু অপোজিট সাইডের ভুজ, তাহলে 4 ইন্টু 3 প্লাস 3 নিচ্ছি অপোজিট সাইডের ভুজ, 3 ইন্টু 0, আর নিচে থাকবে হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পরিসীমা, মানে 3টা বাহুর যোগফল। 3টা ট্রায়াঙ্গেলের 3টা সাইডের সাম থাকবে হচ্ছে নিচে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব এই ফর্মুলা দিয়ে ইন সেন্টারের আমাদের হচ্ছে অ্যাবসিসার ভ্যালু, একদম সিমিলারলি অর্ডিনেট বের হবে। নিচে কি থাকবে, ট্রায়াঙ্গেলের 3টা সাইডের সাম, 3টা বাহুর যোগফল। আর উপরে কি থাকবে, প্রতিটা বাহুর সাথে বিপরীত যে আমাদের শীর্ষ তার কোটির মান গুণ হবে। তাহলে 5 ইন্টু 0 প্লাস 4 ইন্টু বিপরীত শীর্ষের কোটির মান 0 প্লাস 3 ইন্টু 4। তাহলে কত হচ্ছে একটু ক্যালকুলেট করে দেখি। ইন সেন্টার আমাদের কি আসতেছে, তাহলে আমাদের ইন সেন্টার আসতেছে হচ্ছে দেখো 0 0, তাহলে 12/12 এটা আসতেছে 1, আর ওখানে কত আসছে 1,1। ক্যালকুলেট করে দেখো এটা কত আসতেছে, ইন সেন্টার আসছে 1,1। এখন ইন সেন্টার কিন্তু বের হয়ে গেল, মানে অন্তকেন্দ্র, ইন সেন্টার বা অন্তকেন্দ্র এটা বের হয়ে গেল। এরপরে কি বের করতে হবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ কি জিনিস ভাই বুঝতেই পারতেছো, এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ।
তুমি কি ভাই খেয়াল করছো যে এই বাহুগুলোর সাথে আমাদের এই বৃত্তের যে লম্ব দূরত্ব সেটাই হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ। বুঝা যাচ্ছে? কারণ কি এই বাহুগুলো কি করছে? বৃত্তকে স্পর্শ করছে না? বাহুগুলো হচ্ছে আমার বৃত্তকে স্পর্শ করছে, তাহলে বাহুগুলো হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। তাহলে স্পর্শকের সাথে কেন্দ্রের লম্ব দূরত্ব কি? ব্যাসার্ধের সমান। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার কাজটা খুবই সিম্পল হয়ে গেছে। দেখো কিভাবে বললেন এই কথা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে আমাদের এবি, হ্যাঁ, আমি তো ত্রিভুজটা র্যান্ডমলি এঁকাইছি। তোমার যদি জিনিসটা একটু বুঝতে চাও তাহলে এই ত্রিভুজটা আসলে কেমন ত্রিভুজ দেখি তুমি বুঝতে পারতেছো? এই ত্রিভুজটা আসলে কেমন ত্রিভুজ খেয়াল করো। এখানে এ কি 0 0, বি কি 3,0, তাহলে এ হচ্ছে 0 0, বি হচ্ছে এইটা, আর সি হচ্ছে কি এইটা। বি কি এক্স অক্ষের উপরে 3,0, সি কি ওয়াই অক্ষের উপরে। তাহলে ধরো আমি হচ্ছে কার কথা বলতেছি, ধরো আমি বলতেছি হচ্ছে কথার কথা, ধরো আমি হচ্ছে এসির কথা বলতেছি। তাহলে তুমি এসি বাহুর সমীকরণ জানো না? এসি কি ওয়াই অক্ষ, এসি কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু 0, রাইট? এটাই ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু 0। তাহলে এই যে এসি বলো, বা এখানে আমি যে তাহলে এসি ধরো, এটাই ধরো, অথবা তুমি যদি এবি ধরো, তাহলে এবি এর সমীকরণ কি? এবি সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। এটা কি এক্স অক্ষ, তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এমনি চিন্তা করো যে আমাদের এই যে রেখাটা এবি, এটা সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর আমি কি দূরত্ব বের করতে পারবো না? অবশ্যই। এই বিন্দুটা কত? 1,1, ধরো এখানে আছে, ঠিক আছে? চিন্তা করো, তাহলে বৃত্তটা হবে এরকম কিছু একটা বৃত্ত হবে, আর এইখানে আছে সেন্টার 1,1। হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে বা ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? খুবই সিম্পল, 1, তাই না? যে আমরা কি জানি ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি? ভুজের পরম মান। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে কোটির পরম মান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ধরো কথার কথা এবি হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, এবি হচ্ছে এক্স অক্ষ। অতএব আর ইজ ইকুয়ালস টু কি হবে? আর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এই যে অন্তকেন্দ্র, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? কোটির পরম মান মানে 1। এটা হচ্ছে আনসার, শেষ। আশা করি বুঝতে পারছি, এই জন্য ছবিটা বোঝা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। ইফ উই মুভ টু দ্য নেক্সট স্লাইড উই ক্যান সি অ্যানাদার প্রবলেম। এখানে কি বলছে? মূল বিন্দু হতে, আচ্ছা এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। মূল বিন্দু হতে দুইটা আমাকে রেখার দূরত্ব বলে দিছে। আমাকে বলছে মূল বিন্দু হতে, লম্ব দূরত্বের ফর্মুলা একটা ম্যাথ, হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফর্মুলা একটা ম্যাথ। তাহলে আমাকে বলছে অরিজিন থেকে মানে মূল বিন্দু থেকে এই রেখার উপর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার এন্ড সেকেন্ড রেখার উপর দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। কে এর মান হচ্ছে আমাকে বের করতে বলছে। ওকে, লেটস সি। তাহলে আমরা একটু ধীরে ধীরে আগাই। হ্যাঁ, তাহলে অরিজিন থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে? তাহলে আমরা সবাই যদি পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 2। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই কি বলে? অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি? উপরে থাকবে মডুলাস অফ কনস্ট্যান্ট which is k divided by root over of x এর coefficient of x, তাহলে sec square theta plus coefficient of y, so that is cosec square theta। তাহলে এইটা হচ্ছে আমাকে একটা কথা বলা আছে। আর একটা কথা কি বলা আছে দেখো, যে আমাকে বলা আছে অরিজিন থেকে সেকেন্ড লাইনের ডিসটেন্স, সেটা কত বলছে দেখো। সেকেন্ড লাইনের ডিসটেন্স হচ্ছে 3, সো এটা আমরা কি লিখতে পারি? মডুলাস অফ k cos 2 theta, আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার অফ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, আমি আরেকটা লাইন লিখতে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। তাহলে নিচে আমাদের 1 থাকা মানে কি? এটা বেসিক্যালি থাকতেছে হচ্ছে মডুলাস অফ k cos 2 theta। আচ্ছা, এবার আসো, আমি এখন যেটা চাচ্ছি সেটা হলো এই যে রুট ওভার অফ sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আসতে। এখন দেখো এটাকে কি লেখা যায়? sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec স্কয়ারকে লেখা যায় 1/cos স্কয়ার, আর cosec স্কয়ারকে লেখা যায় 1/sin স্কয়ার। এখন তুমি যদি এদেরকে যোগ করো, সাম করো, কি থাকবে? নিচে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা।
আমি এখন একটা কাজ করব, সেটা হলো এই যে দেখো এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করব আর এখানে উপরে হচ্ছে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। জাস্ট এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম নিচে, কারণ খেয়াল করো নিচে এখন আমি যেটা পাচ্ছি সেটাকে কি লেখা যায়, সেটাকে লেখা যায় হচ্ছে, খেয়াল করো 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার লেখা যায়, তাই না? নিচে যেটা আসছে সেটাকে কি লেখা যায়, সেটাকে লেখা যায় 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার। এই যে এটা লেখা যায়, সাইডে লিখে দিচ্ছি ছোট করে, এটাকে লেখা যায় 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার, মানে কি sin 2 থিটা হোল স্কয়ার, sin 2 থিটা হোল স্কয়ার লেখা যায় নাকি? আচ্ছা, আর উপরে কি cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে আমি যদি নেক্সট লাইন লিখি তাহলে থাকবে হচ্ছে এরকম 4 × 1 ডিভাইডেড বাই কত থাকবে 2 sin থিটা cos থিটা, মানে কত sin 2 থিটা তার উপর স্কয়ার, মানে sin স্কয়ার 2 থিটা। আচ্ছা, এটার উপর রুট ছিল না, নিয়ে আসো, প্রত্যেকটা লাইনের উপর রুট দিয়ে দেই। তাহলে কি হচ্ছে 4 কে রুট করলে 2 আর এখানে স্কয়ারটা চলে যাবে, থাকবে হচ্ছে 2 বাই sin 2 থিটা। তাহলে এইখানে দেখো হরে যা ছিল তাকে আমি সিম্পলিফাই করে কি লিখতে পারি 2 বাই sin 2 থিটা এটা লিখতে পারি। তাহলে আসলে লিখে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে মডুলাস অফ কে, উপরে নিচে কি আছে 2 বাই sin 2 থিটা। তাহলে এখানে sin 2 থিটা উপরে চলে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে এই যেটা, এখানে একটা হাফ থাকবে, থাকবে হচ্ছে মডুলাস অফ কে sin 2 থিটা। এরকম চলে আসতেছে, ঠিক আছে? এখন দেখি তাহলে এখান থেকে একটা কাজ করো, এই হাফ কে নিয়ে যাও 2 এর কাছে, তাহলে কি লেখা যাবে আরেকবার খেয়াল করো, তাহলে মডুলাস অফ কে sin 2 থিটা এটা সমান লেখা যাবে এই হাফ যদি 2 এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে হয়ে যাবে 4। একটু খেয়াল করো ভাই, এইটা আমাদের ধরো 1 নাম্বার ইকুয়েশন, আর এই যে 3 ইজ ইকুয়ালস টু এইটা, এটা ধরো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কি করব, এখন আমরা ভাইয়া এই দুটোকে স্কয়ার করে যোগ করে দিব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এই দুটো ইকুয়েশনকে স্কয়ার করে যোগ করে দিই। তাহলে কি হয় দেখো, এখানে থাকবে হচ্ছে কে স্কয়ার sin স্কয়ার 2 থিটা, আর এখানে থাকবে কে স্কয়ার cos স্কয়ার 2 থিটা, কে স্কয়ার কমন নিলে থাকবে sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, আর রাইট সাইডে থাকবে হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে খেয়াল করো এটা কি 1 হয়ে গেল, তাহলে কে স্কয়ার সমান কত হইল 25, তাহলে কে এর ভ্যালু কত হইল প্লাস মাইনাস 5, অঙ্ক ডান। কে এর ভ্যালু কত আসলো প্লাস মাইনাস 5, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছি? নাইস না? ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছে। ওকে, তাহলে এই ম্যাথ যদি সবাই বুঝে থাকি, চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এটা লাস্ট কয়েক বছরে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার অথবা লাস্ট ইয়ার আগে ইয়ারই আসছে এরকম সিমিলার একটা প্রশ্ন, এবং রিসেন্ট সময়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো এইচএসসি বলো সব জায়গায় আসতেছে। কি বলছে খেয়াল করো, এ আমাকে একটা পয়েন্ট বলে দিছে, যেটা হচ্ছে আমাকে কি বলছে একটা স্কোয়ারের একটা ভার্টেক্স, হ্যাঁ আমাকে স্কোয়ারের একটা ডায়াগনাল বলে দিছে, আমাকে বলছে এ পয়েন্ট দিয়ে পাস করে এমন স্কোয়ারের দুইটা বাহু, আমাকে হচ্ছে দুইটা বাহুর ইকুয়েশন আমাকে বের করতে বলছে। ঠান্ডা মাথায় জিনিসটা একটু বুঝে আগে, এই যে একটা স্কোয়ার আছে, ধরো এটা একটা স্কোয়ার, হ্যাঁ এই স্কোয়ারের আমাকে একটা পয়েন্ট বলে দিছে এ, which is 1, 2, আমাকে একটা ডায়াগনাল বা কর্ণ একটা সমীকরণ দিয়ে দিছে। এখন প্রথম কথা, কর্ণ তো ভাই দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কি এটা, কর্ণ তো দুইটা। এখন আমাকে যে কর্ণটা বলছে এটা কোন কর্ণ, এটা কি হচ্ছে আমাদের এসি কর্ণ নাকি এটা হচ্ছে আমাদের বিডি কর্ণ, এটাকে বোঝা দরকার। কেমনে বুঝবো, আমি দেখবো যে এ পয়েন্ট দিয়ে এই লাইনটা স্যাটিসফাই করে কি করে না, এ পয়েন্ট দিয়ে এই লাইনটা স্যাটিসফাই করে নাকি করে না। তাহলে এইটা যদি আমি হচ্ছে এই লাইনে বসাই, যে এই লাইনে যদি বসাই তাহলে দেখি কি হয়, তাহলে 3 × 1 মাইনাস 4 × 2 মাইনাস 6, দেখো তাহলে কত হচ্ছে 3 minus 8 minus 14, তাহলে কত হচ্ছে minus 8 minus 14 plus 3, so that is minus 11 মনে হয়, which is obviously not equal to 0। তার মানে আমাদের কি এই যে কর্ণটা সেটা কি এ পয়েন্ট দিয়ে পাস করে না, তাহলে আমাদের কর্ণটা যেটা সেটা কি, সেটা হচ্ছে আমি বলতে পারি সেটা হচ্ছে আমাদের বিডি, এই কর্ণটা যেহেতু এ পয়েন্ট দিয়ে স্যাটিসফাই হইল না, তার মানে কি এটা হচ্ছে আমাদের বিডি কর্ণ। আমাকে কি চাইছে, আমাকে চাইছে হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করে এমন দুইটা লাইনের ইকুয়েশন, তার মানে কি এমন দুটো স্কোয়ারের দুটো সাইডের ইকুয়েশন, মানে এবি আর এডি, এবি এর ইকুয়েশন চাইছে এটা বের করতে হবে,
আর এডি এর ইকুয়েশন বের করতে হবে। এটা হচ্ছে টাস্ক। কেমনে করা যায় ভাই দেখেন, খুবই সিম্পল। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে স্কোয়ারের ডায়াগনাল বা কর্ণ কি করে, স্কোয়ারের সাইডগুলোর সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে আমাদের এই যে ডায়াগনালটা সেটা হচ্ছে আমার কি, এবি এর সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এই যে এডি এর সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো ভাইয়া, যেই লাইনটা আমাকে দেওয়া আছে 3x - 4y - 6 = 0, হ্যাঁ, এটার স্লোপ কত? এটা একটু কি স্লোপটা বের করা যায়? অবশ্যই বের করা যায়। এটার স্লোপ কত হবে দেখি। এটা স্লোপ, ধরো এটা আমি স্লোপকে বলতেছি হচ্ছে m প্রাইম, এটা স্লোপকে আমি বলছি ধরো m প্রাইম। এটা স্লোপ কত হবে দেখো, এটা স্লোপ হবে হচ্ছে - x এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই y এর কোএফিসিয়েন্ট, সো দ্যাট ইজ 3/4। তাহলে বিডি এর স্লোপটা পেয়ে গেছি কত, 3/4। ঠান্ডা মাথায় চিন্তা করবা। এখন দেখো এ পয়েন্ট দিয়ে পাস করে এমন যে কোনো লাইনের ইকুয়েশন কি হবে? এ পয়েন্ট দিয়ে পাস করে এমন যে কোনো লাইনের ইকুয়েশন হবে হচ্ছে y - 2 = m × x - 1, তাই না? ছোটবেলার ফর্মুলা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, y - 2 = mx - m, এটাই তো। ওকে, তাহলে আর একটু গুছা লিখলে কি আসবে, mx - y, mx - y - 2 - m = 0, এরকম। খালি আমরা এখান থেকে কি m এর ভ্যালুটা বের করতে চাই, এখান থেকে mটা কি আমরা জানি না, m বের করতে চাই, m বের করতে চাই। এখন m কেমনে বের করব? ছোটবেলার ফর্মুলা, ছোটবেলার তো না, আমাদের এইচএসসির ফর্মুলা বেসিক্যালি। এইচএসসির কোন ফর্মুলা? ওই যে ভাইয়া, আমি কি করতে চাই, এখান থেকে এই লাইনের স্লোপটা বের করতে চাই। আমি জানি যে এই লাইনটা বিডি এর সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 45 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু দুইটা লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে অন্তর্ভুক্ত কোণের ফর্মুলা জানি, সেটা কি ছিল, tan থিটা। থিটা মানে কি, দুইটা লাইনের অ্যাঙ্গেল কত, এখানে লাইন দুটোর অ্যাঙ্গেল কত, 45। তাহলে tan 45 = প্লাস মাইনাস, ফর্মুলা কি, লাইন দুইটার উপরে কি থাকবে, স্লোপের সাবট্রাকশন মানে বিয়োগফল। তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে প্রথমটার স্লোপ কত, 3/4, আর এটার স্লোপ কত হচ্ছে m, তাহলে ধরলাম যে m - 3/4, আর নিচে থাকবে হচ্ছে 1 + m × 3/4, এরকম। ঠিক আছে? তো পুরাটাকে ক্রস মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে আসো আর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে থাকবে হচ্ছে 4 + 3m = প্লাস মাইনাস, এই পাশে থাকতেছে 4m - 3। তাহলে প্লাসের জন্য একটা ইকুয়েশন আসবে, মাইনাসের জন্য আরেকটা আসবে। আমরা যদি প্লাস ধরি তাহলে কি হবে দেখো, প্লাস ধরলে এটা হবে 4 + 3m = 4m - 3। এখান থেকে লেখা যাবে সবকিছুকে রাইট সাইডে নাও, m কে রাইট সাইডে নাও, তাহলে এখানে থাকবে m = what, 7। মাইনাস নিলে কি আসবে, মাইনাস নিলে আসবে হচ্ছে 4 + 3m = -4m + 3। এখান থেকে আমি পাচ্ছি 7m = -1, সো m = -1/7। খেয়াল করছো m এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে m এর ভ্যালু 7, একটা হচ্ছে m এর ভ্যালু -1/7। m এর এখানে কয়টা ভ্যালু পাওয়া যাচ্ছে, দুইটা। m এর এই দুইটা ভ্যালু তুমি এখানে বসাবা, দুইটা ইকুয়েশন পাবা, দুইটা অ্যান্সার পাবা। বুঝছো? m এর ইকুয়েশন তুমি এখানে বসাইলে, m এর ভ্যালু দুইটা বসাইলে তুমি এখান থেকে কি দুইটা অ্যান্সার পাবা। দুইটা কেন, একটা হবে তোমার ab এর ইকুয়েশন, একটা হবে তোমার AD এর ইকুয়েশন। কোনটা কার সেটা আমরা বলতে পারবো না, সেটা বলার কোনো ওয়ে নাই। হ্যাঁ, যেখানে AB এর জন্য 7 বসাইলে, m = 7 বসাইলে কি AB পাওয়া যাবে নাকি AD পাওয়া যাবে, ওইটা আমরা এখান থেকে বলতে পারতেছি না, আমরা বলতে চাইও না। আমার কি লাগবে, খালি ইকুয়েশন দুটো পাইলেই হচ্ছে। তাহলে m এর ভ্যালু 7 বসাই দাও। আমরা যদি এখানে m এর ভ্যালু 7 বসাই তাহলে কি হয় দেখি, তাহলে এটা হবে হচ্ছে এই যে এখানে বসাইলেই হচ্ছে মনে হয়, এই যে এই লাইনটাতে বসাই, হ্যাঁ নাকি এই লাইনেই বসাবো, আচ্ছা প্রথম লাইনে বসে সমস্যা নেই, এই লাইনটাতে ইনপুট দিচ্ছি, এই লাইনটাতে ইনপুট দিচ্ছি, এখানে ইনপুট দিচ্ছি। তাহলে কি হবে দেখো, তাহলে এটা হবে y - 2 = 7 × x - 1। তাহলে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে, আমি যদি একবারে লিখি 7x - y, এখানে -7 + 2, -7 + 2 কত হবে, -5 = 0। এখানে বসলে কি -5, হ্যাঁ ঠিক আছে। একটু দাঁড়াও, একটা সেকেন্ড একটু ওয়েট করি। 7x - y -2 - 9 হওয়ার কথা না, কোথাও কি আমি ভুল করেছি, হ্যাঁ এই লাইনটাতে ভুল করছি,
দেখছো এখানে ধরা পড়লো, সেটা হচ্ছে এখানে -2 তো এই পাশে আসলে +2 হয়ে যাওয়ার কথা। এই যে -2 এটা এখানে আসলে +2 হয়ে যায় না? হ্যাঁ, -2 এখানে আসলে +2 হয়ে যায়। দেখো ঠিক করে নিও কিন্তু। ওকে, এই জন্য বলছে যে এখানে বসালে তো এটা আসতো না, তাহলে এখানে কেন এরকম আসছে? ওকে, তাহলে এটা একটা অ্যান্সার। যাই হোক, চোখে পড়ছে ভালো কথা, এটা একটা অ্যান্সার। 7x - y - 5 = 0, এটা একটা। তাহলে এটা পাইলাম কত? m এর ভ্যালু 7 বসাই, তাহলে m এর ভ্যালু -1/7 বসাই আরেকটা আসবে। m এর ভ্যালু -1/7 বসে আরেকটা আসবে, বসো। y - 2 = -1/7 ইন্টু x - 1, 7 টি পাশে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে হবে 7y - 14 = -x + 1। সব কিছুকে লেফট সাইডে নিয়ে যাও, তাহলে x + 7y, x + 7y - 15 = 0। এই যে এটা আরেকটা অ্যান্সার। দেখি আরেকটা অ্যান্সার, বুঝে গেল? ক্লিয়ার? ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছি, হোপফুলি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে এই গেল আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সো উই আর মুভিং টু আওয়ার নেক্সট ম্যাথ। সেটা কি বলছে একটু দেখি, সেটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। মোটামুটি আমরা কিন্তু সবগুলো টাইপই কভার করতেছি। হ্যাঁ, কোণের সমদ্বিখণ্ডক কি বলছে দেখো, দুইটা আমাকে ইকুয়েশন দিয়ে দিছে। দুটো ইকুয়েশন দিয়ে আমাকে বলছে যে হচ্ছে এই দুইটা রেখা, এই রেখা দুইটার অন্তর্ভুক্ত যে কোণটি, এদের অন্তর্ভুক্ত যে কোণটি মূল বিন্দুকে ধারণ করে তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, মানে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রথমে ভাই কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা তো সবাই জানি, কি করতে হয়? এই যে ভাই ইকুয়েশন দুটো লিখতে হয়, 4x + 3y + 2। এরপর কি করব? এই ইকুয়েশনকে ডিভাইড করে দিব, √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু, একই কাজ ওই পাশেও করব। ইকুয়েশনটা লিখব 12x + 5y + 13 ডিভাইডেড বাই √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। অলরাইট, খালি কি করতে হয়? একটা প্লাস মাইনাস দিতে হয়। এখন এরপরে আমাদের অনেক শর্ত থাকে, যে প্লাস দিলে আমরা কোন কোণের সমদ্বিখণ্ডক পাবো, মাইনাস দিলে আমরা কোন কোণের সমদ্বিখণ্ডক পাবো, অনেক শর্ত থাকে। স্থূল কোণের জন্য একটা, সূক্ষ্ম কোণের জন্য একটা, তারপরে যে মূল বিন্দু ধারণকারীর জন্য একটা, আলফা বিটা বিন্দু ধারণকারীর জন্য একটা। ডিটেইলের জন্য তো তোমরা ম্যারাথন ক্লাস দেখবাই, জাস্ট তোমাদের একটু রিক্যাপ করে দেই যে মূল বিন্দু ধারণ, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? মূল বিন্দু ধারণ, হ্যাঁ, এই যে দেখেন আমাদের সমীকরণ যদি হয় এরকম যে a1x + b1y প্লাস c1 = 0, ধরো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0, এর আরেকটা ইকুয়েশন। এই ক্ষেত্রে হ্যাঁ, c1 ইন্টু c2 এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে এখান থেকে প্লাস সাইন যদি আমরা নেই না, আমি লিখে দিচ্ছি মূল বিন্দুধারী, মূল বিন্দুধারী এটা পাওয়ার জন্য কোনটা নিব এটা লিখে দিচ্ছি। মূল বিন্দুধারী পাওয়ার জন্য কি নিব, প্লাস নিব না মাইনাস নিব? c1 c2 যদি পজিটিভ হয় তাহলে মূল বিন্দুধারী পাওয়ার জন্য প্লাস নিব, আর c1 c2 এই গুণফলটা যদি নেগেটিভ হয় তাহলে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়ার জন্য মাইনাস নিব। মানে কি, c1 c2 কি আসলে ধ্রুবক দুইটা, এই ধ্রুবক দুইটার গুণফল এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করব, প্লাস নিব। তাহলে প্লাস নিলে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আর এদের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমাদের মাইনাস নিলে হচ্ছে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। খুবই সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে এইখানে দেখি যে এই ম্যাথের জন্য c1 c2 আসলে কত, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 13, মানে ধ্রুবকগুলোর গুণফল একটা কত 2, একটা কত 13, এটা কত হচ্ছে 26, which is greater than 0 obviously। তাহলে আমাদের কি নিতে হবে, মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়ার জন্য প্লাসটা নিতে হবে। এখান থেকে কি নিব, প্লাস নিব। আচ্ছা, তাহলে দেখো এখানে কত আসলো 13, এই পাশে মাল্টিপ্লাই করে নিয়ে আসি, তাহলে 13 ইন্টু 4x প্লাস 3y, আমি একটা লাইন এক্সট্রা লিখতেছি, তোমরা চাইলে লাইন স্কিপ করতে পারো, ইকুয়াল টু এখান থেকে প্লাস নিব, তাহলে প্লাস নিলাম, এটা কত 5 নিয়ে আসো এই পাশে, তাহলে 5 ইন্টু 12x প্লাস 5y প্লাস 13। আপনারা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারেন, সরাসরি এটা লিখতে পারেন, 13 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 52x প্লাস 39y প্লাস 26 ইকুয়াল টু এখানে থাকবে 60x প্লাস 25y প্লাস 65। সব কিছুকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে 60 থেকে 52 গেলে থাকবে 8x, 25 থেকে 39 গেলে থাকবে -14y, আর 65 থেকে 26 গেলে থাকবে হচ্ছে 39 মনে হয়, তাই না? হ্যাঁ 39 থাকবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছে।
আশা করি সবাই বুঝতে পারছি এবং মোটামুটি আমাদের এই স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে যত রকম প্রশ্ন ছিল সবগুলোই কিন্তু হচ্ছে আমরা ভালো মতো কভার করে ফেলছি। তো তোমরা আশা করি একটা ভালো আইডিয়া পাইছো যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আমাদের হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে রিটেনে আসতে পারে। তোমাদের কাজ হলো বেশি বেশি প্র্যাকটিস করা। এই ধরনের প্রশ্ন যদি আরও প্র্যাকটিস করতে চাও, তোমাদের ভার্সিটি প্রিপারেশন বুক আছে, সেখান থেকে কিন্তু তুমি খুব ভালো মতো তোমাদের হচ্ছে প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারবে। অনেকগুলো রিটেন আছে সেখান থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করে নিও। সো আমাদের আজকের এই ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।